তো আজকে হচ্ছে আমাদের আইটিপি ব্যাচ 1 এর ষষ্ঠ ক্লাস। আজকে হচ্ছে ইনকাম ট্যাক্সের ম্যাথ করাবো। গত ক্লাসে ইনকাম ট্যাক্সের ম্যাথ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ যে ব্রিফগুলো, যে বিষয়গুলো ওইগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। হ্যাঁ, যে কিভাবে আপনি বেতন খাতায় কোনগুলো অ্যাড হবে, কোনগুলো অ্যাড হবে না, কত পার্সেন্ট মৌকুফ অব্যাহতি আছে, ওইগুলো নিয়ে আলোচনা হয়েছিল। বিনিয়োগ নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা হয়েছিল, বিনিয়োগ কিভাবে বের করতে হয়। হ্যাঁ, এগুলো আসলে প্র্যাকটিক্যালি যখন করবেন তখন ধরেন আরো অনেক সহজ হয়ে যাবে। এছাড়া ওটা তো শুধু বেতন খাতে দেখাছিলাম। আপনার ম্যাথমেটিক্যাল টার্মসে সাধারণত সবচেয়ে বেশি যে দুইটা আসে বিষয়, সেটা হচ্ছে বেতন খাতে আয় আর হচ্ছে চাকরি খাতে আয় আর হচ্ছে ভাড়া হতে আয়। এই দুইটাই আসে বেশি। আর অন্যান্যগুলো যে আসে না তা না, কিন্তু ওইটা মানে হয়তো বা অ্যাড করে দেয়। কিরকম, ধরেন হচ্ছে একজন চাকরিজীবী, তার সাথে ধরেন হচ্ছে অ্যাড করে দিল একটা আর্থিক পরিসম্পদ হতে আয়, ছোট আকারে, অথবা কৃষি খাতে আয় ডাইরেক্ট লেখা থাকবে। ওই চাকরিটা যেমন আপনার ভাঙ্গা ভাঙ্গা দেখবে যে তার হচ্ছে মূল বেতন এত, তার নববর্ষ ভাতা এত, তার চিকিৎসা ভাতা এত, তার এই ভাতা এত, এগুলো যেমন উল্লেখ করে দিবে, ডিপিএস বা হচ্ছে অন্যান্য বিনিয়োগ যেমন উল্লেখ করে দিবে, কিন্তু ওই খাতের আয়টা যেহেতু একটা মেয়াদ দিছে 10 মার্কের, বেশি বড় করবে না। ওইটাতে শুধু একটা লাইনে লেখা থাকবে যে সঞ্চয়পত্র বাবদ সুদ সে এত টাকা পাচ্ছে, অথবা সে কৃষি খাত বাবদ মোট আয় এত টাকা পেয়েছে। ওইটাতে কিন্তু আয় একদম করযোগ্য আয় বলে লেখা থাকবে। কিন্তু আমাদের সবগুলাই পড়তে হবে, কথা হচ্ছে এটা সবগুলা করতে হবে, এমন না যে আমরা কোনোটা বাদ দিব। ঠিক আছে, এখন গত ক্লাসে যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে চাকরি হতে আয়। এখন হচ্ছে চাকরি খাতে আয় কোনগুলা অ্যাড হয়, কোনগুলা বাদ যায়, এগুলো আমি আলোচনা করছিলাম। আজকে চাকরি হতে আয় যারা আছে দুই ধরনের, আমি আগেই বলছিলাম ইনকাম ট্যাক্সে হচ্ছে দুই ভাগে ভাগ করছে যারা জব করে। একটা হচ্ছে যারা হচ্ছে গভর্নমেন্ট জব, একটা হচ্ছে গভর্নমেন্ট জব, আর একটা হচ্ছে প্রাইভেট যারা জব করে। এই দুই ভাগে তাদেরকে ভাগ করা হয়েছে। দুই ভাগে ভাগ করা হয়েছে, এই দুই ভাগে তাদেরকে ভাগ করা হয়েছে। নয় গভর্নমেন্ট জব, নয় প্রাইভেট জব, যারা চাকরি করে, এর বাইরে কিছু নাই। ঠিক আছে, এখন তাহলে প্রথম হচ্ছে আমাদের কাজ হচ্ছে, যেহেতু একজন চাকরিজীবী যদি লেখাই থাকবে যে সে গভর্নমেন্ট জব করে কি প্রাইভেট জব করে, এবং সেই অনুযায়ী তার ম্যাথটা করতে হবে। এখন ম্যাথ করতে গেলে আপনার এই 5টা স্টেপস, এই যে লেখা আছে 5টা স্টেপস, এগুলা আপনাকে ফলো করতে হবে। এই 5টা স্টেপসই হচ্ছে মূল, এবং এগুলার নাম দিছি, এবং প্রত্যেকটাই আমি ওয়ান বাই ওয়ান কিভাবে এই সিরিয়ালি আপনার করতে হবে। আপনি সিরিয়াল ভঙ্গ করতে পারবেন না, সিরিয়াল ভঙ্গ করলে আপনার সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনি করতে করতে এটা মুখস্থ করেন বা এমনি মুখস্থ করেন বা বারবার লেখেন, সেটা হচ্ছে আপনার কমফোর্ট জোন। আপনি কিভাবে মনে রাখতে পারেন সেটার উপরে ডিপেন্ড করে, ওটা আমি বলবো না। অনেকে বলে আমার মুখস্থ হয় না, ঠিক আছে, কিন্তু সে দেখা যায় 4-5 বার লেখে, এটা মেমোরাইজ করার চেষ্টা করে বা বলে, নিজে নিজে এইভাবে মনে রাখে। অনেকে মুখস্থ করে, আবার অনেকে কিছুই করে না। সে কি করে, সে হচ্ছে ম্যাথ বারবার করে ওই নিয়মে, ওইভাবে মনে রাখে। তো আপনার মতো করে আপনি মনে রাখবেন। আমি এই 5টা স্টেপস কোনগুলা এগুলা আলোচনা করতেছি। এখন প্রথম হচ্ছে আয় গণনা। আমি এটা আই করে দিই। প্রথম হচ্ছে আয় গণনা। আয় গণনাটা কি, আমি বলছিলাম যে আয়ের 7টা খাত আছে, বলছিলাম না, আয়ের 7টা খাত আছে। এই 7টা খাত কি কি, এই যে দেখেন এই জায়গায় বলা আছে অলরেডি। আমি আরেকবার বলি, একটু হালকা করে দিই। হালকা তো হবে না। আয়ের 7টা খাত হচ্ছে চাকরি হতে আয় 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ভাড়া হতে আয়, 3 নম্বর হচ্ছে কৃষি খাতে আয়,
4 নম্বরটা হচ্ছে ব্যবসা খাতে আয়, 5 নম্বর হচ্ছে মূলধনী আয়, 6 নম্বরটা হচ্ছে আর্থিক পরিসম্পদ হতে আয়, আর লাস্টেরটা হচ্ছে অন্যান্য খাতে আয়। এই যে আলাদা আলাদা খাতে আয়, ঠিক আছে, তো এই আয়গুলো আপনার, এই আয়গুলো যখন যোগ করবেন আপনি, সেটাকে বলা হচ্ছে মোট আয়। ধরেন একজন ধরেন হচ্ছে আমি, ঠিক আছে, আমি চাকরি করি, একটা জব করি, হ্যাঁ, তা আমার চাকরি হতে আয় আছে, ধরে নেন, হ্যাঁ, এটা তো ধরে নেওয়ার কিছু না, এটা বাস্তব, আমি চাকরি হতে আমার আয় আছে। তারপরে হচ্ছে আমার ব্যবসা খাতে আয় আছে। ব্যবসা খাতে আয় কি, ধরেন আমি কনসালটেন্সি দিই, হ্যাঁ, ভ্যাট কনসালটেন্ট, আমার আন্ডারে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা আমার থেকে কনসালটেন্সি সেবা নেয়। তো এখন আমার 2টা খাতে আয় আছে। আচ্ছা, এটা হচ্ছে 2টা, আরো আছে। তারপর হচ্ছে আমার তো এই 2টা দেখালাম আমি, 1টা আর 2টা। এছাড়া আমার আর্থিক পরিসম্পত্তিতেও আয় আছে। কি আছে, আমার সঞ্চয়পত্র আছে, হ্যাঁ, ওইটা থেকে আমি আমার 3 মাস মেয়াদি আমার আছে, ওইটা থেকে মুনাফা আসে। তো দেখেন আমার হচ্ছে 3টা খাতে আয় আছে এই জায়গায়, ঠিক আছে। অনেকের আরো বেশিও থাকতে পারে। ধরেন আমার মতো আরো একজন ভ্যাট কনসালটেন্ট, হ্যাঁ, তার হচ্ছে একটা গ্রামে বাড়ি আছে, অথবা ধরেন ঢাকা শহরে একটা ফ্ল্যাট আছে বা 2টা ফ্ল্যাট আছে তার, হ্যাঁ, সে একটাতে নিজে থাকে আর একটা ভাড়া করে রাখে, তখন তো তার আরেকটা আয় বেড়ে গেল। বা ধরেন হচ্ছে তার বাবা কৃষক ছিল, তার নামে জমি লিখে দিছে, তার বাবা নাই, ওইটার থেকেও সে বর্গা দিয়ে ওইটাতে চাষ আসে, তার মানে তার আরেকটা থাকতে পারে। বা অন্যান্য কোনো উৎস থেকেও আয় থাকতে পারে। যাই হোক, যেটি হোক না কেন, এখন আমার কথা হচ্ছে এক ব্যক্তির একাধিক থেকেও আয় আসতে পারে, তার আয়টা টোটাল যোগ হবে কিরকম। ধরেন আমি চাকরি হতে আমি করি হচ্ছে 8 লক্ষ টাকা ধরে নেন, বা 9 লক্ষ টাকা, তাহলে হিসাবটা সহজ হয়ে যায়, 9 লক্ষ টাকা ধরে নেন, হ্যাঁ, এর 3/1 অংশ আমি বাদ দিব, তার মানে হচ্ছে 3 লক্ষ টাকা আমি বাদ দিতে পারবো। তা আমার চাকরি হতে আয় হচ্ছে 6 লক্ষ টাকা। বুঝতে পারছেন, কেউ না বুঝলে বুঝলেন, 6 লক্ষ টাকা আমার চাকরি হতে হয়। তারপরে ধরেন হচ্ছে আমি এই যে কনসালটেন্সি ব্যবসা করি, কনসালটেন্সি ব্যবসা, হ্যাঁ, ওটা আমার একটা আয় আছে, তাহলে ওইটা থেকে ধরেন আমার এই সবকিছু বাদ দিয়ে, এই সবকিছু বাদ দিয়ে মানে কি, টোটাল আয় প্লাস অন্যান্য খরচ টরচ বাদ দিয়ে আরো ধরেন আমার 3 লক্ষ টাকা আয় আছে। তারপরে ধরেন আমার এই যে সঞ্চয়পত্র যেটা বলছিলাম যে আর্থিক পরিসম্পত্তি খাতে আয়, ওইটাও ধরেন আরো 1 লক্ষ টাকা আয় আছে ধরে নেন, হ্যাঁ। তার মানে আমার এই যে 3 লক্ষ বেতন খাতে আয়, ব্যবসা হতে আয়, সরি 6 লক্ষ চাকরি হতে আয়, 3 লক্ষ হচ্ছে আমার এই ব্যবসা হতে আয়, 1 লক্ষ হচ্ছে আমার কি আর্থিক পরিসম্পত্তি আয়। তার মানে আমার টোটাল 9 লক্ষ টাকা করযোগ্য আয় আছে, করযোগ্য, এটা কিন্তু করযোগ্য আয়, হ্যাঁ। তাহলে আমার মোট আয় যেটা বলা হচ্ছে এটা হচ্ছে এই 9 লক্ষ টাকা। আমার এই 3টা খাত, একটাতে 6 লক্ষ, একটাতে 3 লক্ষ, একটাতে 1 লক্ষ, টোটাল হলো 9 লক্ষ টাকায়। এই আয়টাকেই বলা হচ্ছে মোট আয়। বুঝাতে পারছি? কেউ বুঝেন না এরকম কেউ আছে? কারণ এটা কিন্তু আমার নেক্সটে ম্যাথে আসবে এবং পরীক্ষা হলে আপনার একাধিক থাকবে। হ্যাঁ, এইভাবে থাকবে যে আমার যাবতীয়, আমার বলতে কি, যে একজনের মূল বেতন বা হচ্ছে চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, এগুলো থাকবে। আর অন্য একটা আয় ডাইরেক্ট বলা থাকবে যে তার গৃহ সম্পত্তি হতে করযোগ্য আয় হচ্ছে 5 লক্ষ টাকা, এভাবে বলা থাকবে, ঠিক আছে, এভাবে বলা থাকবে। তার মানে কি, এটা আপনি হিসাব করবেন, আর ওইটা হিসাব করার দরকার নেই, ওটা দেওয়াই আছে, কিন্তু আপনার কিন্তু অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছেন, এটা না বুঝার কোনো কিছু নেই, এটা সহজ আছে, হ্যাঁ। আমি আস্তে আস্তে ম্যাথে চলে যাব কিন্তু, হ্যাঁ। এইবার নেক্সট আমার যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আপনার এই পরবর্তী কি, আপনি তো আয় বের করে ফেললেন, হ্যাঁ, যে খাতেই আয় হোক, সেটা হচ্ছে আর্থিক পরিসম্পদ হোক, বা হচ্ছে বেতন খাতে চাকরি হতে আয় হোক, অথবা হচ্ছে ভাড়া হতে আয় হোক, যেটাই হোক, হ্যাঁ, আপনি তো এটা বের করলেন। এখন নেক্সট কি, নেক্সট হচ্ছে আপনার
কর দায় মানে কোনো না, মানে হচ্ছে ট্যাক্স আপনার ক্যালকুলেশন করতে হবে। কিসের ট্যাক্স? এই যে আয়টা করলেন আপনি 9 লক্ষ টাকা, বা আমি 9 লক্ষ টাকা আয় করলাম, আমার এই 9 লক্ষ টাকার উপরে এখন আমার ট্যাক্স গণনা করতে হবে যে কি পরিমাণ ট্যাক্স আসে। এটা হচ্ছে আমার নেক্সট কাজ, ঠিক আছে? এবং এটা কিন্তু এই যে আমি যে স্টেপসগুলো দেখাইছি এই স্টেপস অনুযায়ী যাবেন। যদি এই স্টেপস আপনি মিস করেন তাহলে কিন্তু আপনার ম্যাথ হবে না। স্টেপস খুব গুরুত্বপূর্ণ। শুধু যে আমি ইনকাম ট্যাক্সের কথা বলতেছি তা না, আপনি অন্যান্য ম্যাথও যদি করেন, হ্যাঁ, ভ্যাটের ম্যাথ করেন, হ্যাঁ, সেই ক্ষেত্রেও ওইটারও কিন্তু কিছু স্টেপস আছে, ঠিক আছে? তো তারপর হচ্ছে কর গণনা করতে হবে। কর গণনার ক্ষেত্রে দেখেন প্রথম গুরুত্বপূর্ণ কি, যেহেতু আপনি ট্যাক্স ক্যালকুলেশন করতেছেন একজন, এই যে ট্যাক্স না, প্রথম 3.5 লাখ টাকা, তারপরে 1 লাখ, তারপরে যত হয় সেটার উপরে পার্সেন্টেজ একটার পর একটা যে চলে আসে, হ্যাঁ, এটা আপনার কি করতে হবে, আপনার আগে সে কি ব্যক্তি, সে কি স্বাভাবিক পুরুষ? কারণ হচ্ছে কি আমরা জানি না যে আপনার পুরুষ নাকি নারী, নাকি 65 বছরের অধিক বয়স্ক কোনো পুরুষ, নাকি সে প্রতিবন্ধী, নাকি সে তৃতীয় লিঙ্গ, হ্যাঁ, নাকি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। এই ধরনের ক্রাইটেরিয়ার উপর আমাদের কিন্তু ট্যাক্সের যে স্ল্যাব, ওটাকে স্ল্যাব বলি, হ্যাঁ। এই যে প্রথম 3.5 লাখ টাকা, তারপরে 1 লক্ষ টাকা, হ্যাঁ, এই যে স্ল্যাবগুলা হয়, এই স্ল্যাবগুলা কিন্তু চেঞ্জ হয়, ঠিক না? তার মানে আপনি যদি এই যে নামটা, তার নামটা দেখবেন, হ্যাঁ, তারপরে কোনো জায়গায় দেখবেন সে বয়সের কোনো উল্লেখ আছে কিনা। এটা মিস্টার রাজ বলছে সে পুরুষ, কিন্তু এটা যদি রাজ না হয়ে নাজ হইতো, মিসেস নাজ হইতো, ঠিক আছে, তাহলে কি হইতো? তাহলে কিন্তু আপনার এই জায়গায় কর পরিগণনা কিন্তু চেঞ্জেস হয়ে যেত, ঠিক আছে? এই জিনিসগুলা প্রথম আপনি খেয়াল করবেন কর গণনার ক্ষেত্রে, ঠিক আছে? নেক্সট হচ্ছে আপনি যেটা কর গণনা, ওই অনুযায়ী কর গণনা করবেন, ট্যাক্সটা ক্যালকুলেশন করবেন। তারপরে হচ্ছে আপনি বিনিয়োগ নেওয়া করবেন, যে তার সে কি কি বিনিয়োগ করছে ওইটা খুঁজবেন। কি কি বিনিয়োগ আছে এই জায়গায় মোটামুটি আমি 90% বিনিয়োগ আপনারা দেখাই দিছি। 90% বিনিয়োগ, টোটাল বিনিয়োগ পরীক্ষায় যা আসে, বা ব্যক্তি যে কোনো, যদি আপনি ট্যাক্সও নির্ধারণ করতে যান, এটাতেই 90% আইসা পড়ছে। কি কি দেখেন, বেশি কয়েকটা দেই না, এটাতেই 90% হয়ে গেছে। ডিপিএস, ডিপিএস আপনি এক বছরের সর্বোচ্চ 1.2 ল্যাক্স, যেটাকে মান্থলি বলা হচ্ছে 10,000, 10,000 মান্থলি, তাহলে 1.2 লাখ আসে এক বছরে। এটা হচ্ছে আপনি কি বিনিয়োগ সে আপনাকে সরকারি দিছে, অ্যালাউবেল করছে। তার মানে এই না এর বেশি আপনি বিনিয়োগ করতে পারবেন না, করতে পারবেন কিন্তু আপনি বিনিয়োগ থেকে যে একটা সুবিধা, রেয়াতের সুবিধা, সেটা আপনি পাবেন না। 1,20,000 পর্যন্ত আপনাকে দিবে। তারপরে হচ্ছে সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র সর্বোচ্চ 5 লক্ষ টাকা এক অর্থ বছরে, এক বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা আপনি পাবেন। তারপরে সর্বজনীন যে পেনশন স্কিম, যারা সরকারি হোক বেসরকারি হোক পেনশন থাকে তাদের, হ্যাঁ, ওটাতে যে ইটা থাকে, সেটা পেনশন স্কিমে যদি আপনি কোনো বিনিয়োগ করেন সেটা আসবে। তারপর হচ্ছে শেয়ার মার্কেটে বিনিয়োগ, এই যে সিকিউরিটি স্টক এক্সচেঞ্জ, শেয়ার মার্কেট যেটা খালি কমা যায়, হ্যাঁ, 10 নামে শেয়ার মার্কেটে, এটাতে আপনি যদি বিনিয়োগ করেন, তবে এটাতে বিনিয়োগের কোনো লিমিট নাই, মানে এটা আনলিমিটেড, এটা আনলিমিটেড, আনলিমিটেড এটা। এটা আপনি 10 লাখ করেন, 15 লাখ করেন, 1 কোটি করেন, আপনার কোনো সমস্যা নেই, এটা আনলিমিটেড। ওই দুইটার যেমন, এটা ভুল হয়েছে বানান, এটা আনলিমিটেড, হ্যাঁ, এটা যেমন আপনার 5 লক্ষ ছিল বা 1,20,000 ছিল, এরকম কিছু না, এটা আনলিমিটেড। তারপর হচ্ছে জাকাত তহবিলে দান, আর হচ্ছে জীবন বীমার প্রিমিয়াম। জাকাত তহবিলে যদি দান করেন, হ্যাঁ, আর হচ্ছে জীবন বীমার প্রিমিয়াম যদি দেন, অর্থাৎ আপনি একটা লাইফ ইন্স্যুরেন্স করছেন, এখন এটার প্রিমিয়াম দেয় না, অনেকে কি মান্থলি দেয়, অনেকে 3 মাস পর পর দেয়। তাই আপনি যেটাই দেন সেটার সমস্যা নাই,
এই লাইফ ইন্স্যুরেন্সের আপনি কি পাবেন, রেহাত পাবেন। ঠিক আছে, তো এগুলো এই জায়গায় আপনার 90% চলে আসছে, তো এটা খেয়াল রাখবেন। এখন আমি তারপরে নেক্সটে চলে যাব এবং তারপরে আমি ওই অনুযায়ী আপনার ম্যাথটাও করায় দেখাবো, ম্যাথ যে কিভাবে এই ফর্মুলা ইউজ করে বারবার ম্যাথগুলো আপনি নির্ভুলভাবে করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা দেখেন, তারপর হচ্ছে আচ্ছা বিনিয়োগ তো বের করলেন, এই যে বিনিয়োগগুলো আমি দিয়েছি, বিনিয়োগ আছে আপনি জানেন যে সঞ্চয়পত্র আছে, তারপর হচ্ছে আছে ডিপিএস আছে, তারপর হচ্ছে জাকাত তহবিলে আছে, জীবন বীমার প্রিমিয়াম আছে, হ্যাঁ এগুলা আছে আপনি জানেন। এখন ওইটা আপনি নিলেন, এরপরে ওই পুরাটা তো আপনি পাবেন না বিনিয়োগ, বিনিয়োগের একটা পার্সেন্টেজ পাবেন, রেয়াত রেয়াত যেটা, হ্যাঁ রেয়াত। তারপর হচ্ছে আয় আছে, আয়ের একটা পার্সেন্টেজ আছে। আয়ের হচ্ছে ধরেন এই যে আমি যেমন আমারটা দেখাইছিলাম যে আমি 9 লক্ষ টাকা ধরে নেন এক বছরে বিভিন্ন 3টা খাত থেকে আমি আয় করলাম 9 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে আমার এই 9 লক্ষ টাকার 3% প্লাস হচ্ছে আমার বিনিয়োগ আছে, বিনিয়োগ ধরেন আমি 4 লক্ষ টাকা বিনিয়োগ করছি ধরে নেন, হ্যাঁ তো এই 4 লক্ষর 15% আসবে, 4×15 = 60, তার মানে আমার 60,000 টাকা আসবে। ঠিক আছে, অথবা 10 লাখ টাকা, অথবা 10 লাখ টাকা, আর এটা 3%, 3×9 = 27, এটা 2700, ধরেন এই তিনটা বেরোলো, আয়ের উপরে আমার বেরোলো 27,000, বিনিয়োগের উপরে 60,000, আর ওটা হচ্ছে 10 লাখ। এই তিনটার যেটা কম, কোনটা কম, 27,000 না? তার মানে এই যে 27,000 রেয়াত বেরোলো, এটা আমি, আমার যদি ট্যাক্স ধরেন আসে হচ্ছে 40,000 ধরে নেন 9 লাখ টাকার উপরে, তাহলে এই 2700 টাকা আমি মাপ পাবো। আমার ট্যাক্স কিন্তু 40,000 আসছিল, সরকারের দিতে হবে, কিন্তু যেহেতু আমি বিনিয়োগ করছি, যেহেতু 27,000 টাকা আমি মাপ পাই, আমি 13,000 টাকা দিলেই হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার কি এই ম্যাথ। ঠিক আছে, এটাই আমি বাস্তবে দেখাবো। এরপরে লাস্টে হচ্ছে এই যে এটা তো এই যে যেটা প্রদেয় করে এটা বুঝালাম যে আমি কর আসছিল 40,000 9 লাখ টাকার উপরে, কিন্তু আমি কর রেয়াত যেহেতু এই যে 27,000 টাকায় বাদ দিতে পারতাছি, এই 13,000 দিব, এই 13,000 টাকায় বলা হচ্ছে প্রদেয় করের পরিমাণ। ঠিক আছে, এটা আমাকে দিতে হবে। তো এই 5টা স্টেপস করে আমরা কিভাবে ম্যাথ করতে পারি এখন আমি সেটা দেখাবো। ঠিক আছে, মনোযোগ দিবেন। ঠিক আছে, কারণ আজকে যদি গত ক্লাস মনোযোগ আর আজকে যদি মনোযোগ দেন তাহলে দেখবেন আপনি এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আপনি বিগত সালের যদি প্রশ্নগুলো দেখেন তাও দেখবেন আপনি পারতেছেন। ঠিক আছে, বিগত সালের এগুলো প্রশ্নগুলো আমি আপনাদের দিব করতে। হ্যাঁ, তো প্রথম প্রশ্নটা হচ্ছে মিস্টার রাজ একজন সরকারি কর্মকর্তা, দেখেন গভর্নমেন্ট এমপ্লয়ি, সরকারির ক্ষেত্রে কি বলা ছিল, এসআরও ছিল না একটা 225, এসআরও 225 অনুযায়ী কি ছিল বলেন তো একজন, তার হচ্ছে মূল বেতন, মূল বেতন, তারপরে ছিল উৎসব ভাতা, আর ছিল বোনাস। এই তিনটা, এই তিনটা ছাড়া বাকি যাই থাকুক না কেন সব কিছু কি হবে, কর অব্যাহতি, বাকি সব কিছু কর অব্যাহতি, অর্থাৎ কর দিতে হবে না। ঠিক আছে, তাহলে আমরা পড়ি এটা 2023-24 মূল বেতন ছিল হচ্ছে 52,700, কত, 52,700 ছিল। চিকিৎসা ভাতা ছিল 14,000, উৎসব ভাতা ছিল 1,05,400, আর হচ্ছে নববর্ষ ভাতা, হ্যাঁ বলেন, তাই সবাই, আচ্ছা বলেন তো তাহলে আমি একটু দেখি, চেষ্টা করি, কথা কি আমার শোনা যাচ্ছে নাকি কোনো সমস্যা হচ্ছে কারো? বুঝি নাই।
সেকেন্ড, আমি একটু রাউটারটা একটু করে আসি। এক সেকেন্ড একটু হোল্ড করবেন, হ্যাঁ। হ্যালো, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো দেখেন, যেহেতু উনি সরকারি কর্মকর্তা, আমাদের প্রথম দৃষ্টি হচ্ছে এগুলা, এগুলো আছে কিনা। এগুলো থাকলে সেগুলা আমরা কি ওনার আয়ের মধ্যে ধরবো, আয় বেতন খাতে আয়ের মধ্যে ধরবো, আমরা আনবো। আর এগুলো ছাড়া যাই থাকুক না কেন আমরা ওইগুলা আনবো না। তো এই যে এটার মধ্যে মূল বেতন পড়ে গেছে কমন, তাহলে আমরা মূল বেতন লিখবো সবগুলোই। আমি আবারও বলতেছি, লিখবো কিন্তু সবগুলোই। মূল বেতন আমরা লিখবো, ঠিক আছে, লিখলাম। তারপরে হচ্ছে চিকিৎসা ভাতা আছে, সেটাও লিখবো। তারপরে উৎসব ভাতা আছে, ওইটাও লিখবো। তারপর হচ্ছে নববর্ষ ভাতা আছে, ওইটাও লিখবো। ঠিক আছে, সব কিছুই লিখবো। লেখার পরে যেটা করব সেটা, যেহেতু এই তিনটা ছাড়া বাকিগুলো অব্যাহতি, সেহেতু যেমন চিকিৎসা ভাতা অব্যাহতি আমরা দিয়ে দিব। ব্লাড শেড, এটা কি আবার? আচ্ছা, একজন জয়েন করছে ব্লাড শেড। ভাই কে আপনি? নাম কি আপনার পরিবর্তন করছেন ভাই? হ্যালো, উনি আবার চলে গেছে। ক্লাস যদি করার ইচ্ছা থাকলে করতেন, সমস্যা নেই। আচ্ছা, জাভেদ ভাই কি একটু আগে ঢুকছিলেন আপনি? তো একটাতে ঋতিক রোশনের ছবি দেওয়া। আচ্ছা, সমস্যা নাই। তা আপনি বলতেন, সমস্যা কি? ঋত্বিকের ছবি দেখতাম আমরা একটু। ঠিক আছে, ক্লাসে মনোযোগ দিই, হ্যাঁ। তো যেটা বলতেছিলাম, তো যেটা আপনার এই অব্যাহতি, এই যে তিনটা ছাড়া, হ্যাঁ, এগুলার পাশে আমরা অব্যাহতি লিখে দেব। ঠিক আছে। আর যেগুলো এই তিনটা যদি থাকে, এই তিনটার মধ্যে এই যে দুইটা আছে মাত্র, একটা হচ্ছে মূল বেতন আর একটা হচ্ছে কি উৎসব ভাতা, তাহলে এই দুইটার যোগফল আমরা এই জায়গায় বসাই দেব। 6,32,000 আর হচ্ছে 1,05,000 হইব 7,37,800 টাকা। এটা হচ্ছে আমাদের বেতন খাতে মোটায়। মোটায় না কিন্তু, আমি কিন্তু বলছিলাম আপনাদের, দেখেন, মোটায় পরিকল্পনা, মোটায় মানে কি, চাকরি খাতে আয়, আচ্ছা, আর হচ্ছে ভাড়া, আর কৃষি, ব্যবসা, মূলধন, আর্থিক পরিসম্পদ ও অন্যান্য। এই 7টা খাত থেকেই আয় হবে। 7টা খাতের আয় হলো যোগ করে আপনার মোট আয় হবে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবেন। একটা খাতের আয় কিন্তু মোট আয় হবে না। ঠিক আছে, যোগফল। এখন যদি না থাকে, একটা খাতের আয় যদি আপনাকে দেয়, যদি না থাকে, হ্যাঁ, সেহেতু তো আর কিছু করার নাই, ওইটাই মোট আয় হবে। কথা বুঝতে পারছেন? ওইটাই মোট আয় হবে। তো যেহেতু এই ব্যক্তির আর কোনো খাতে আয় নাই, তাহলে এটাই মোট আয় হবে। ঠিক আছে, মোট আয় আমরা বের করে ফেললাম, তার মানে প্রথমটা আমার কমপ্লিট। আমার নেক্সট স্টেপ কি? আমার নেক্সট স্টেপ হচ্ছে কর দায় পরিকল্পনা বা মোট কর পরিকল্পনা। তো কর দায় আমরা বের করি। কর দায় কিভাবে বের করব? কর দায় বের করার সূত্র হচ্ছে আপনার এই যে অ্যামাউন্টটা, যেটা মোট আয় হয়েছে 7,37,800 টাকা, ঠিক আছে,
এটা আমরা নিয়ে স্ল্যাব রেটে ফেলাবো। হ্যাঁ, উনি কি পুরুষ না মহিলা বলেন তো? পুরুষ। পুরুষ, ওনার কি বয়স 65-র নিচে নাকি উপরে? যেহেতু অ্যাক্টিভ আছে, সেহেতু আমরা ধরে নিতে হবে কত, চাকরিতে আছে। ওই 65 বছর করছে এই জন্য যে যারা চাকরি থেকে অবসর গ্রহণ করে, বুঝছেন? তো ধরে নিতে হবে যদি চাকরি করে ওনার বয়স কত, যদি উল্লেখ না থাকে, হ্যাঁ, ধরে নিতে হবে 65-র নিচে। ঠিক আছে? এখন তাহলে আমার নেক্সট স্টেপ হচ্ছে আমার কি ওনার এই যে স্ল্যাব রেটে ফেলাই দেওয়া। তো স্ল্যাব রেটটা হচ্ছে আমরা জানি যে প্রথম 3.5 লাখ টাকার উপরে কি আমাদের কি আছে, কোনো আয় পরিকল্পনার কোনো কর হবে না প্রথম 3,50,000 টাকা। তারপরে থেকে এক একটার পরে আপনার কর গণনা শুরু হবে। তো দেখেন প্রথম হচ্ছে 3.5 লাখ টাকার উপরে আমাদের কত পার্সেন্ট, 0%। প্রথম 3.5 লাখ টাকার উপরে কত, 0। আচ্ছা, আমাদের তো ছিল হলো 7 লক্ষ কত, 37,800 টাকা। তাহলে আমার 4 লক্ষ 3 লক্ষ প্রথমে চলে গেল। 3 লক্ষ আমার 3,50,000 চলে গেল। নেক্সট 1 লক্ষ টাকা, নেক্সট 1 লক্ষ টাকার উপরে কত, 5%। 5%-এ কত হয়, 5,000। তাহলে আমার কত গেল, ধরেন হচ্ছে আমি যদি এইভাবে করি, আমার 7,37,800, 3,50,000 গেল, এটা ভুলে গেছে। আচ্ছা, 3,50,000 গেল। তারপরে বলেন 1 লক্ষ গেল। এইবার দেখেন এইটা হলো 4,50,000 গেছে, 4,50,000 অলরেডি চলে গেছে এই দুইটাতে। ঠিক আছে? তারপরে নেক্সট লেফটটা হচ্ছে 4 লক্ষ টাকা। তারপরটা হচ্ছে 4 লক্ষের উপরে, 4 লাখের উপরে কত, 10%, 10% হবে। 4 লক্ষের উপরে 10 লাখ হবে। তো এখন যদি 3,37,000 থেকে 4,50,000 বাদ দেন, তাহলে আসে হচ্ছে 2,87,000। 4 লক্ষ হলো না, এর কম, সমস্যা নাই, ওই অ্যামাউন্টটার উপরেই 10% আপনি হিসাব করবেন। 10% 2,87,800 টাকার হবে, উপরে হবে 10% 28,780 টাকা। তাহলে আমার ট্যাক্স আসলো এই 5,000 আর 28,000, 33,780 টাকা। এই ক্যালকুলেশনটা কি কেউ বুঝেন না এরকম কেউ আছে বলেন? সবাই বুঝতে পারছেন? জাবেদ হোসেন বুঝতে পারছেন? আরেকবার বুঝাই দিলে ভালো হয়, সমস্যা নেই, আরেকবার বুঝাই। আপনি যদি 10-12 বলেন, আপনি বিশ্বাস রাখেন আমি 10 বারই বুঝাবো এবং আমি বিরক্ত হব না। ঠিক আছে? আমি আবারও আপনাকে বুঝাচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ, এটা একটু কাটাকাটি করি। আচ্ছা, আমাদের, আচ্ছা আমি আগেরটায় যাই, আগেরটায় একটু যদি যাই তাহলে অনেকের জন্য সুবিধা হবে। এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে বলেন তো একজন? আচ্ছা, আমাদের দেখেন এটা কি সূত্র ছিল না, একজন স্বাভাবিক ব্যক্তি যাদের হচ্ছে 2024-25 এবং 25-26 যেটা বর্তমানে বলবৎ আছে, হ্যাঁ এখন পর্যন্ত বলবৎ আছে, এটা অনুযায়ী একজন স্বাভাবিক করদাতা, এই যে স্বাভাবিক করদাতা অথবা হিন্দু অবিভক্ত পরিবার বা হচ্ছে ফার্ম, এই তিনটা,
তাদের ক্ষেত্রে এই স্ল্যাব রেটে পড়বে। প্রথম 3.5 লাখ টাকার উপরে 0% মানে হচ্ছে জিরো ভ্যাট মানে ট্যাক্স আসবে, তার ইনকাম ট্যাক্স। তারপর হচ্ছে পরবর্তী 1 লাখ টাকা আয়ের উপর 5% হবে। এখন ধরেন একজন ব্যক্তির আয় হচ্ছে 4.5 লাখ টাকা, ধরে নেন 4.5 লক্ষ টাকা। সাড়ে 4 লক্ষ টাকা আয়। তাহলে প্রথম 3,50,000 টাকার আয়ের উপরে তার কত হবে? কত হবে বলেন তো? 0 টাকা না? 0 টাকা না? 0 টাকা কিনা? তাহলে প্রথম 3,50,000 টাকার উপরে তার হচ্ছে ইনকাম মানে আয় কর হচ্ছে 0 0। পরবর্তী কত আছে? 1 লক্ষ টাকা, ওটার উপরে কত পার্সেন্ট? 5%। তাহলে যদি 5% হয় তাহলে কত আসে? 5,000 আসে না? পাঁচ হাজার আসে। তার মানে ট্যাক্স হবে 5,000 টাকা। ঠিক আছে। ঠিক একইভাবে তারপরে যদি আরো আয় থাকে সেটার উপরে 10% হবে, আরো আয় থাকলে সেটার উপরে 15% হবে, তারপরে 20%, তারপর লাস্টে হচ্ছে অবশিষ্ট যেটা থাকবে 25%। এখন আমি আমার মেইন ম্যাথে আবার চলে যাই, কারণ ওই জায়গায় আবার আমার দেখতে হবে। তো এই ক্ষেত্রে এই ব্যক্তির আয় কত? 7,37,000 টাকা। হাবিবুল্লাহ ভাই, 7,37,800 টাকা, বুঝতে পারছেন? তাহলে এখন যেহেতু উনি একজন স্বাভাবিক করদাতা, পুরুষ করদাতা, উনার হচ্ছে স্ল্যাব কত থেকে শুরু হবে? 3.5 লাখ টাকা না? 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকার উপরে প্রথম হচ্ছে 0% হবে, তার মানে 0 টাকা হবে। এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারছেন, ভেরি গুড। নেক্সট হচ্ছে তারপরে হচ্ছে 1 লক্ষ টাকার উপরে কত ছিল? 5%। তাহলে ওইটাও হচ্ছে এই যে 5%, আপনার 1 লক্ষ টাকার উপরে 5%, 5,000 টাকা হয়েছে। এটাও বলছিল যে তার পরবর্তী 4 লক্ষ টাকার উপরে আপনার হবে ওনার 10%। তো ওনার 7,37,000 টাকা, এর মধ্যে যদি 3,50,000 বাদ দেন, আবার 1 লাখ বাদ দেন, তাহলে বাকি থাকে হচ্ছে 3,87,000 টাকা। 4 লাখ টাকার কম, ঠিক না? সেই ক্ষেত্রে এটার উপরে 10% হিসাবে তার 28,780 টাকা হয়েছে। বুঝতে পারছেন? তার মানে টোটাল যদি আপনি ট্যাক্স হিসাব করেন, তার ট্যাক্স আসছে, ওনার ট্যাক্স আসছে 33,780 টাকা। ঠিক আছে। তাহলে আমাদের দুইটা কাজ হলো, একটা হচ্ছে আয় গণনার কাজ হলো, আর হচ্ছে কর দায় পরিগণনা হলো। আমাদের কাজ কয়টা ছিল? 5টা। আমাদের দুইটা কাজ শেষ হয়েছে। এবার তৃতীয় কাজ ধরবো আমরা, বিনিয়োগ। তাহলে দেখি উনি কি কি বিনিয়োগ করছে। তিনি ভবিষ্যৎ তহবিলে জমা রাখেন কত? 14,000 টাকা। আচ্ছা, এটা কি মান্থলি বলছে না ইয়ারলি বলছে? কিছু তো বলে নাই, দেখি। কল্যাণ তহবিলে 150 টাকা এবং গোষ্ঠী বিমাতে 100 টাকা এবং প্রতি মাসে 5,000 টাকা ডিপিএস রাখেন। আচ্ছা, এটা মান্থলি ধরা হয়েছে। 14,000 টাকা কম পরিমাণ তো। মান্থলি 14,000 টাকা উনি ভবিষ্যৎ তহবিলে রাখেন। বিনিয়োগের ক্ষেত্রে আমি বলছিলাম আপনাদের, দেখেন বিনিয়োগের উপরে দেখেন, যদি আপনি ভবিষ্যৎ তহবিল বা পেনশনের জন্য এটা রাখা, এই যে ধরনের পেনশন স্কিমে রাখেন, তারপরে হচ্ছে বলছে কি, এটি সরকারি চাকরিজীবীদের থাকে কল্যাণ তহবিল, গোষ্ঠী বীমা, হ্যাঁ, এই যে বীমা, এগুলাও বিনিয়োগের মধ্যে আসবে। এছাড়া ডিপিএস এর কথা তো আমি এই জায়গায় উল্লেখ করে দিছি। হ্যাঁ, ডিপিএস এর কথাও আমি কিন্তু এই জায়গায় উল্লেখ করে দিছি। তাহলে এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে প্রত্যেকটা ম্যাথই ইম্পর্টেন্ট এবং এই ধরনের ম্যাথই আসবে, কঠিন ম্যাথ আসবে না। কঠিন ম্যাথ আমি করাবো আপনাদেরকে। যাই হোক, তাহলে দেখেন এই প্রত্যেকটা মান্থলি আপনি যদি ইয়ারলি কনভার্ট করেন, আর ডিপিএস আপনার 5,000 টাকা করে 60,000 টাকা ডিপিএস এর। আচ্ছা, আমার একজন বলেন তো, ডিপিএস এর যে এটা সর্বোচ্চ কত টাকা মানে অ্যালাউবেল হবে আয়কর পরিগণনায় কত টাকা?
1,20,000 টাকা, 1,20,000 টাকা। হ্যাঁ, এটা মনে রাখবেন। সঞ্চয়পত্র কত হবে? 5,00,000 টাকা। সঞ্চয়পত্র হবে 5,00,000 টাকা। এটি মনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে উনার বিনিয়োগ হয়েছে 2,31,000 টাকা। তাহলে দেখেন 3 নম্বর কাজও আমাদের শেষ হয়েছে, যে বিনিয়োগ কতটুকু, উনি কত টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করছে সেটা। চতুর্থ হচ্ছে আমার রেয়াত বের করা, রেয়াত পরিগণনা বা কর রেয়াত। কর রেয়াত কি? কর রেয়াত সম্পর্কে আমি আবারও যদি আমার মেইন যে গত ক্লাসে করাইছিলাম সেটাতে যাই, তাহলে আমি দেখতে পারবেন ওটাতে কি ছিল। হ্যাঁ, এই শীটটা আমি আপনাদের দিয়ে দিব, এটাতে একটু কাজ করা বাকি। তো এই দেখেন কর রেয়াতের একটা, বিনিয়োগের কর রেয়াতের একটা সূত্র দেখাইছিলাম। সূত্রটা অনেকের কাছেই কঠিন লাগতে পারে, আজকে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যে এই যে 0.03 গুণ ক, ক কি, বা হচ্ছে 15% খ, খর 15% কি, হ্যাঁ, তিনটার মধ্যে যেটা কম কিভাবে নিতে হবে, এটা আমি এখন আপনাদের একদম ডিটেলসে বলবো। হ্যাঁ, যেন সহজ ভাষায় বলবো, ডিটেলস বলতে কি সহজ ভাষায় বলবো, যেন সহজে আপনারা বুঝতে পারেন। হ্যাঁ, এটা আমি ডাইরেক্ট ম্যাথে যাই, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, দেখেন এই ব্যক্তির মোট আয় কত? এটা না, 7,37,000 টাকা না? কন্ডিশন 1, মোট আয় গুণ হচ্ছে 3%, অর্থাৎ মোট আয় হচ্ছে 7,37,800 টাকা গুণ হচ্ছে 3%, এটার ভ্যালু আসছে 22,134 টাকা। তারপরে হচ্ছে মোট বিনিয়োগের 15%, বিনিয়োগ কত করছিল? অ্যালাউবেল বিনিয়োগ 2,31,000, এটার হচ্ছে 15%। একদম সহজ কিন্তু এটা। ঠিক আছে, আয়ের হচ্ছে 15%, 3%, আর বিনিয়োগ হচ্ছে 15%। এটা মনে রাখবেন, আবার উল্টাপাল্টা করে দেন না। আমি কিন্তু এর আগে মানে এইভাবে মানে প্র্যাকটিক্যালি করাই নাই। প্র্যাকটিক্যালি বলতে কি, মানে অনলাইনে ক্লাস করাই নাই, কিন্তু অনেককে দেখাইছি। হ্যাঁ, তো এই জায়গায় কিন্তু অনেকে ভুল করে ফেলে। কি ভুল করে ফেলে সেটা হচ্ছে, মানে এই 3% নিচেরটায় দিয়ে দেয়, উপরেরটায় 15% দিয়ে দেয়। হ্যাঁ, আয়ের উপরে 15% দিয়ে দেয়, এবং ম্যাথ কিন্তু ভুল করে ফেলে। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন। ঠিক আছে, আর বলছে 10,00,000 টাকা। এখন এই যে তিনটা পাইছেন আপনি, একটা হচ্ছে 22,134 টাকা, একটা 34,650 টাকা, আর হলো সর্বোচ্চ 10,00,000 টাকা পাবে একজন ব্যক্তি, এর বেশি পাবে না। বিনিয়োগের উপরে রেয়াত 10,00,000 টাকা সর্বোচ্চ পাবে। এখন আমাকে বললেন যে এই তিনটির মধ্যে যেটা কম সেটা নেবেন। এই তিনটার মধ্যে কম কোনটা? 22,134 টাকা না, এটা হবে রেয়াত। এখন দেখেন, হ্যাঁ, এটা কি বুঝতে পারছেন? এই তিনটার মধ্যে যেটা কম। এখন উনি কর বের করছিলেন উনার 33,000, কর বের করছিলেন 33,780 টাকা। এটা ওই যে স্ল্যাব রেটে ফেলায় যেটা বের করছিলেন, এই যে অ্যামাউন্টটা, এটা ওনার ট্যাক্স, ওনারে এটা সরকারে দিতে হবে। কিন্তু যেহেতু উনি বিনিয়োগ করছে, দেখেন বিনিয়োগের বেস ফ্যাসিলিটিস কি। আপনারা যখন আইটিপি হবেন, আশা করি যে কেউ বাদ যাবেন না, সবাই হবেন। হ্যাঁ, এটা আইটিপি যদি আমার কাছে এই জায়গায় যদি কোচিং করে না হইতে পারেন, এর চেয়ে আর দুর্ভাগা কিছু নাই। ঠিক আছে, আইটিপি অবশ্যই হইতে হবে, এটা আহামরি কোনো কঠিন মানেই না যে আপনি করতে পারবেন না। কিন্তু যখনই আপনি ক্লায়েন্ট পাবেন, হ্যাঁ, তখন ক্লায়েন্টরে এটা কি এই ফ্যাসিলিটিসগুলো বলতে পারবেন। দেখেন তার কিন্তু 33,780 টাকা আসছিল। যেহেতু উনি এই যে তো যদি মানে বিনিয়োগ করে, হ্যাঁ, ডিপিএস হোক সঞ্চয়পত্র হোক, সেটা থেকে যে রেয়াত পেয়েছে, এবং সেই রেয়াতটা কিন্তু সেই 22,134 টাকা সে কিন্তু বাদ দিতে পারতেছে, 22,134 টাকা। তাহলে দেখেন এই বিনিয়োগের ফলে তার কিন্তু ট্যাক্সের পরিমাণ অনেক কমে আসলো, মাত্র 11,646 টাকা দিলেই তার হবে। আর এই প্রদেয় কর হচ্ছে এটাই। প্রদেয় কর কি? মোট যে করটা বেরিয়েছে সেটা থেকে আপনার কর রেয়াত বাদ দিলে আপনার প্রদেয় কর বেরোবে। এবং আপনার পরীক্ষায় আপনার এইটাই দেয়, আপনাকে
এটা হচ্ছে দিবে, এর সাথে অন্য কিছুও দিতে পারে। কি দিতে পারে? যা দিবে এই জায়গায় এই যে আছে, আপনারা হয়তো বা বলতে পারে যে কর রেয়াতের পরিমাণ কত, এই যে কর রেয়াতের পরিমাণ হচ্ছে এটা, বা হচ্ছে এই দুইটা খাতের আয় দিতে পারে, একটা হচ্ছে বেতন খাতে আয় আর একটা হচ্ছে আপনার ভাড়া হতে আয়। মোট আয় কত, জনাব রাজের মোট আয় কত, এরকম বলতে পারে। তো মোট আয়ও এইটা আপনি তখন উত্তরপত্রে এটা লিখবেন। ঠিক আছে? আচ্ছা, এই ম্যাথের কোনো জায়গা বুঝেন নাই বা হচ্ছে কঠিন লাগছে, আরেকবার বুঝালে ভালো হয়, তাহলে বলেন, আমি আবার বুঝাই দিই। ঠিক আছে? কারণ এটা হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ বেস সরকারি চাকরির, নেক্সটে আমি প্রাইভেট চাকরিরটাও আসবো। হ্যাঁ, হ্যাঁ বলেন। আচ্ছা বলি, এটা এটা হচ্ছে কি, এটার আপনার ডাইরেক্ট উত্তর নাই যে 3% কিভাবে আসলো। এটা হচ্ছে গভর্নমেন্ট আপনাকে এই সুবিধাটা দিছে, যে গভর্নমেন্ট নির্ধারণ করে দিছে 3%। কথা বুঝতে পারছেন? যেমন আপনার এই জায়গায় নির্ধারণ করে দিছে আপনার যে কি কি সুবিধা পাবে, কোনগুলা কর অব্যাহতি পাবে, সরকার নির্ধারণ করে দিছে কোনগুলা কর দিতে হবে, হ্যাঁ কত পার্সেন্ট কর দিতে হবে, আবার কার জন্য কতটুকু সুবিধা, 3 লাখ অনেকের কাছে, নারী হলে 4 লক্ষ টাকা পর্যন্ত সে স্ল্যাব শুরু হবে। এগুলো হচ্ছে গভর্নমেন্টের নির্ধারিত। কথা বুঝতে পারছেন? তো এটা হচ্ছে সূত্রের, সূত্রটা হচ্ছে কি, আয়ের 3% আপনি যে অ্যামাউন্ট আসবে, বিনিয়োগের 15% যেটা আসবে, অথবা 10 লাখ টাকা, এই তিনটা থেকে যেটা কম সেটা আপনি রেয়াত নিতে পারবেন। এটা গভর্নমেন্ট ঠিক করে দিছে, বুঝছেন? এটা কিন্তু আমাদের বানানো কোনো কিছু না, বা আপনি নিজে বানাইতে পারবেন না, বা অন্য একটা মেয়াদ দেখবেন যে 4%, এরকম না। এটা অলওয়েজ 3%, আনলেস, আনলেস যদি নেক্সটে কোনো গভর্নমেন্ট সেটা চেঞ্জ করে। হয়তোবা একটা গভর্নমেন্ট নেক্সট বছর আইসা সে ফিনান্স অ্যাক্টের মাধ্যমে সে কি করলো, অথবা আইন করে সে এটা চেঞ্জ করলো, এটা তো ফিনান্স অ্যাক্টে হবে না, এটা হলো হচ্ছে আইনের মাধ্যমে, ফিনান্সের মাধ্যমে হবে, সে চেঞ্জ করে ফেললো, হ্যাঁ, যে এটা আপনার 2% হবে বা 4% হবে, সেটা হলো ভিন্ন কথা, কিন্তু এটা বর্তমান রেট। এবং আপনি যতগুলা মেথ করবেন, ডাজন্ট ম্যাটার, সব ক্ষেত্রে এই 3% হবে। বুঝতে পারছেন? প্রশ্নটা কে করছিলেন ভাই, বুঝতে পারছেন? ইরফান ভাই? আচ্ছা ঠিক আছে। তাহলে এই এই ম্যাথটা নিয়ে কি আর কোনো কোশ্চেন আছে কারো? হ্যাঁ বলেন। আচ্ছা, আপনি, আপনাকে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে, আমি বলছিলাম না যে চাকরি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে গভর্নমেন্ট জব, হ্যাঁ, একটা হচ্ছে গভর্নমেন্ট জব, এটা হচ্ছে ট্যাক্সের দৃষ্টিকোণ থেকে, হ্যাঁ, আবার অন্য কারো দৃষ্টিকোণ থেকে দেখেন না, এটা হচ্ছে ট্যাক্সের দৃষ্টিকোণ থেকে। আরেকটা হচ্ছে প্রাইভেট জব, হ্যাঁ, আপনাকে যেটা দেখাইছিলাম এটাও আসবে একটু পরে, ওটা হচ্ছে প্রাইভেট এমপ্লয়িদের জন্য। ঠিক আছে? প্রাইভেট এমপ্লয়িদের জন্য ওইটা, হ্যাঁ, ওইটাও দেখানো হবে, গভর্নমেন্টও আছে প্রাইভেটও আছে, এটা গভর্নমেন্টের নিয়ম, গভর্নমেন্ট এমপ্লয়িদের জন্য আর কি নিয়ম। এই যে এখনই আসবে, কারো যদি কোশ্চেন না থাকে তাহলে আমি নেক্সট ম্যাথে চলে যাব, এবং এটাতে আপনার যে কোশ্চেন, হ্যাঁ, এটা এটা আসবে এখন। তো দেখেন, মিস্টার হাসান তার নিয়োগকর্তা হইতে, নিয়োগকর্তা কি, যে হচ্ছে যে প্রতিষ্ঠান তাকে চাকরিতে রাখছে, এমপ্লয়িতে, হ্যাঁ, হইতে প্রতি মাসে 60,000 টাকা বেতন বাবদ পেয়ে থাকে। তার স্যালারি কত? 60,000 টাকা। এছাড়া দুইটা উৎসব ভাতা পান, উৎসব ভাতা পাবে আরো 60,000 টাকা পান, দুইটা উৎসব ভাতা বাবদ আরো 60,000, মানে টোটালি হচ্ছে 60,000 টাকা পায়, দুইটা 30-30 পায়। প্রতি মাসে 5,000 টাকা করে তিনি ডিপিএস করেছেন। মিস্টার হাসানের করদান নির্ণয় করে, এটা কিন্তু একদম সহজ ম্যাথ, ঠিক আছে, কিন্তু এটা গুরুত্বপূর্ণ। এটাতে কিন্তু সরকারি জবের কথা কোথাও বলা নাই। সরকারি যদি থাকে অবশ্যই সরকারি জব বলা থাকবে, বেসরকারিও বলা থাকে, কিন্তু বলা না থাকলে কি ধরতে হবে? বলা না থাকলে বেসরকারি ধরতে হবে। ঠিক আছে? বলা না থাকলে বেসরকারি ধরতে হবে। তো উনি বেসরকারি, বুঝি নাই।
শব্দটা বেসরকারি অনেক সময় উল্লেখ থাকতে পারে, নাও থাকতে পারে, না থাকলে বেসরকারি। আর সরকারি উল্লেখ অবশ্যই থাকবে, সরকারি যদি উল্লেখ না থাকে তাহলে বেসরকারি ধরে নেবেন। ঠিক আছে, তো দেখেন এখন হচ্ছে প্রথমে কি আমাদের কাজ কি কি দেখাইছিলাম বলছিলাম, মোট আয় পরিগণনা বলছিলাম না? তাহলে মোট আয় পরিগণনা করি আমরা। যেহেতু বেতন হচ্ছে 60,000 টাকা, 60,000 টাকা বেতন এক বছরের জন্য কত হবে, মাসিক বলছিল, মাসিক, এগুলা কিন্তু খেয়াল রাখবেন, হ্যাঁ মাসিক বলছে। তে মাসিক যদি হয় তাহলে 12 মাস 12 দিয়ে গুণ দিবেন, তাহলে 7,20,000 টাকা। তারপরে নেক্সট আছে ভাতা, বলছিল উৎসব ভাতা দুইটা 60,000, 60,000 দিবেন। তারপরে কি হয়েছে, আর কি কিছু আছে, আর কিছুই নাই। তাহলে এটা 7,20,000 আর 60,000 7,80,000 টাকা হয়েছে তার মোট আয়। বেসরকারি এই যে একটু আগে আপু যে বললেন, হ্যাঁ যে ওই যে 3/1 ওটা হচ্ছে বেসরকারি যারা জব করে তাদের জন্য। এই জায়গায় অব্যাহতি হচ্ছে আপনার 3/1 হবে, এটা একটা জিরো কম পড়ছে। ঠিক আছে, 3/1 হবে 2,60,000 টাকা। এবং আপনি যদি 7,20,000 থেকে আপনি এই যে একটা জিরো কম আসছে রে, আচ্ছা 7,80,000 থেকে 2,60,000 যদি বাদ দেন তাহলে হচ্ছে 5,20,000 টাকা আপনার কি নিট আয় বেরোবে। এটা তো একটা খাতে আয় বেরোলো, যেহেতু আর নাই তাহলে এটাই তার মোট আয়। ঠিক আছে, তাহলে মোট আয় কিন্তু আমরা গণনা করে ফেললাম। তারপরে কি, তারপরে নিয়ম কি, মোট আয়ের পরে কি পরবর্তী কাজ কি, কর দায় নিরূপণ। মানে হচ্ছে সে কি পুরুষ না নারী, সে 65 বছরের বেশি কিনা, প্রতিবন্ধী বা হচ্ছে তৃতীয় লিঙ্গ বা হচ্ছে যুদ্ধরত মুক্তিযোদ্ধা কিনা সেটা নির্ধারণ করা। যেহেতু মিস্টার হাসান বোঝাই যাচ্ছে সে জবে আছে, তার মানে 65 বছরের নিচে সে একজন স্বাভাবিক পুরুষ করদাতা। তার হচ্ছে স্ল্যাব রেট কত দিয়ে শুরু, 3,50,000 দিয়ে শুরু, 3,50,000 উপরে জিরো, আর 5,20,000 পর্যন্ত, পরে 1,00,000 টাকার উপরে কত 5,000, তাহলে এখানে 4.5 লাখ হলো। তার মানে আর 70,000 আছে, এই 70,000 টাকার উপরে 10% 7,000 টাকা, তাহলে 5 আর 7 হলো 12,000 টাকা তার হচ্ছে কর। এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট, বুঝতে পারছেন? এইটুকু বুঝেন না এরকম কেউ আছে বলেন তাহলে? হিমেল ভাই বুঝতে পারছেন? হাবিবুল্লাহ ভাই বুঝতে পারছেন? জনি ভাই, শরীফুল ইসলাম ভাই, শরীফুল ইসলাম ভাই বুঝতে পারছেন? আচ্ছা উনি নাই। খালেদা আপু বুঝতে পারছেন? ইরফান ভাই বুঝতে পারছেন? আচ্ছা রেহনুমা আপু বুঝতে পারছেন? বারাত ভাই বুঝতে পারছেন? ঠিক আছে, এমডি বারাত। আচ্ছা দেখেন, আচ্ছা তারপরে দ্বিতীয় কাজ তো আমাদের হয়ে গেল। নেক্সট কাজ কি ছিল আমাদের, এই যে বিনিয়োগ। তাহলে বিনিয়োগটা আমরা দেখি, বিনিয়োগটা কি কি বিনিয়োগ আছে কিনা কোনো আদৌ। তিনি একটি 5,000 টাকা করে ডিপিএস করেন, আছে ডিপিএস। তা ডিপিএস এ আমরা জানি 1,20,000 পর্যন্ত হয়, যেহেতু মাসিক 5,000 তাহলে 5 × 60,000 টাকা হচ্ছে ওনার বিনিয়োগ। 1,20,000 উপরে উপরে ডিপিএস এলাও হয় না, 1,20,000 নিচে আছে 60,000। আচ্ছা এটা বিনিয়োগ নির্ধারণ করে দিলাম। নেক্সটে কিন্তু আস্তে আস্তে কঠিন আসবে, কিন্তু এটা কিন্তু সহজ, হ্যাঁ নেক্সট ক্লাসগুলোতে আস্তে আস্তে আমি একটু একটু কঠিন হার্ডে দিব, হ্যাঁ যদি আপনি পরীক্ষা হলে হার্ড পাবেন না, তারপরেও হ্যাঁ হার্ড করে যেতে হবে, নাহলে ইজি মানে এই ইজিগুলোই আপনার কাছে তখন অনেক কঠিন মনে হবে, হ্যাঁ। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের যে বিনিয়োগটা করছি সেটা থেকে রেয়াত বের করতে হবে। ওই যে 3% আয়ের বিনিয়োগের 15% আর 10 লক্ষ টাকা সূত্র অনুযায়ী হচ্ছে, কিন্তু দেখেন একদম স্টেপ বাই স্টেপ যেভাবে বলতেছি সেভাবে হচ্ছে। তাহলে হচ্ছে ওনার আয় ছিল কত 5,20,000 টাকা, তাহলে 5,20,000 উপরে 3% হবে 15,600। আর হচ্ছে ইনভেস্টমেন্ট হচ্ছে বিনিয়োগ হচ্ছে 60,000 টাকা, ওটার উপরে 15% হবে 9,000 টাকা। আর সর্বোচ্চ 10 লক্ষ টাকা। এই তিনটার কম, এই তিনটার কম কত 9,000 টাকা না,
তাহলে ৯,০০০ টাকা হলো রেয়াত। এখন আমার বলেন উনার হচ্ছে ৯,০০০ টাকার রেয়াত, আর ট্যাক্স আসছিল কত? ট্যাক্স আসছিল ওনার ১২,০০০ টাকা। তাহলে দিতে হবে কত? ৩,০০০ টাকা না? আমি কিন্তু আপনাদের কালকে একটা দিব, পরীক্ষা নিব। আমি এরকম একটা ম্যাথ দিয়ে দিব, ঠিক আছে? এবং আপনাদের কিন্তু এটা করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু আমি কিন্তু ছোট ছোট কিন্তু অনেক মডেল টেস্ট নিই, হ্যাঁ। আমি হয়তো বা ট্যাক্সে আপনাদের এটাই প্রথম, কিন্তু আমি ভ্যাটে এর আগে করছি অনেকগুলা, হ্যাঁ। এগুলাতে কিন্তু আমি পরীক্ষা নিই। জনি ভাই কি আমার ভ্যাট কনসালটেন্টের ফার্স্ট ছিলেন না সেকেন্ড ব্যাচে ছিলেন? সেকেন্ড ব্যাচে, আচ্ছা। ফার্স্ট বেসে 14টা নিছিলাম, সেকেন্ড বেসে মনে হয় একটু কম নিছিলাম, তারপরে তো 5-7টা নেওয়া হয়েছে মনে হয় কমপক্ষে, ঠিক না? হ্যাঁ, তা আমি কিন্তু মডেল টেস্ট নেই, হ্যাঁ। আমি ওই আপনারে শুধু পড়ায় যাব, আপনি কি পড়লেন না পড়লেন ওইটার খোঁজ নাই তা না, হ্যাঁ। আমি কিন্তু যেটি গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু পরীক্ষা নিব। এখন হয়তো বা একটু কম দেখতেছেন, কারণ হচ্ছে প্রথম দিকে মানুষের একটু আগ্রহ কম থাকে, বিশেষ করে যখন পরীক্ষাটা আসে তখন আগ্রহটা বাড়ে, হ্যাঁ। তো দেখেন, পরীক্ষাগুলো অংশগ্রহণ করবেন, ভালো করবেন। হ্যাঁ বলেন। হুম। আচ্ছা, এটা বলি, এটা হচ্ছে সূত্রের, হ্যাঁ। আপনার সুবিধা দিচ্ছে 3/1 ভাগ, কিন্তু এই সুবিধাটা সবার জন্য না, হ্যাঁ। আমি এটা একটা জিরো বাড়াইনি, এদিকে ভুল হয়ে গেছে। এটা হচ্ছে সরকার কর্তৃক নির্ধারণ করে দিছে, বুঝছেন? এই যে 3%-এর যে পার্সেন্টেজ বা স্ল্যাব, এগুলো সব গভর্নমেন্ট কর্তৃক কি নির্ধারিত। এখন গভর্নমেন্ট নির্ধারণ করে দিছে, ধরেন হচ্ছে একজন ব্যক্তি এই সূত্র অ্যাপ্লাই করবে, নয় 3/1 ভাগ যত টাকা হবে, আর হচ্ছে 4.5 লাখ টাকা, এই দুইটার যেটা কম সেটা তার যে আয় হবে, সরি মোট আয় হবে, এই যে এটা থেকে বাদ দিতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে সূত্রের 4.5 লাখ টাকা। যেইভাবে সূত্র ছিল এই যে এটার ক্ষেত্রে, নিটায় পরিগণনার ক্ষেত্রে, যে এটার 3%, এটার 15, ইনভেস্টমেন্টের 15%, আর হচ্ছে 10 লাখ টাকা, এই দুইটার, এই তিনটার কম। ঠিক এটার ক্ষেত্রেও এরকমই, আপনার 4.5 লাখ টাকা অথবা 3/1 ভাগ, যেটা কম হবে সেটাই আপনার কি মোট আয় থেকে আপনি বাদ দিতে পারেন, মোট আয় থেকে, ঠিক আছে? এটা সূত্রের, এটা মনে হয় গত ক্লাসে আমি দেখাইছিলাম আপনাদের। আমি আবার দাঁড়ান, 5 লাখ হয়েছে, দাঁড়ান আমি একটু দেখানি, একটু চেক করে। আমার কাছে তো এখন বইটা কি আমার কাছে ঘরে তো নাই। আচ্ছা, এটা আমি দেখতেছি, হ্যাঁ, যে এটা কত, 4.5 লাখ 5 লাখ হয়েছে, হ্যাঁ। একটু দেখতেছি, আমি দেখে বলতেছি। 5 লাখই হয়েছে মনে হয়, আমার যতটুকু খেয়াল আছে 5 লাখই মনে হয়েছে। একটু 1 মিনিট টাইম দেন আমার। হ্যাঁ, 5 লাখই হবে মনে হয়। এটা মনে হয় একটু ভুল হয়েছে, দাঁড়ান। 5 লাখই হবে মনে হয়, আমি শিওর হয়ে নেই। ইনকাম ট্যাক্স এটা কই? ট্যাক্স, 1 মিনিট ওয়েট করেন, আমি একটু দেখতেছি। আচ্ছা, এটা পাইতেছি না, আমি দেখতেছি, এটা রেফারেন্সটা খুঁজে পাচ্ছি না, হ্যাঁ। এটা 5 লাখই হবে।
হুম। না না, ধরেন আমি বলি আপনাকে, আপনি হচ্ছে ক্যালকুলেশন করবেন হচ্ছে যে প্রথম কাজ হচ্ছে কি আপনার, আপনি মোট আয় বের করবেন, চাকরি হাতে মোট আয় এই যায় 7,80,000 হয়েছে। এরপরে আপনি এটার 3 ভাগের 1 ভাগ করবেন, 3 ভাগের 1 ভাগ সেটা যদি 5 লক্ষ অথবা 3 ভাগের 1 ভাগের কম্পেয়ার করবেন কোনটা কম, যেটা কম হবে, ঠিক আছে, সেটা আপনি আপনার যে ইনকাম ছিল মোট আয় চাকরি হাতে 7,80,000 সেটা থেকে আপনি বাদ দিতে পারবেন। চাকরি হতে আয় ছিল 7,80,000, আর আপনি এই যে কি করতে পারতেছেন, আপনি 2,60,000 আর হচ্ছে 5 লক্ষ, দুইটার মধ্যে কম কোনটা, 2,60,000, এটা বাদ দিতে পারবেন। এটা বাদ দেওয়ার পরে আপনার যে ইনকামটা আসবে 5,20,000, এটাই হচ্ছে আপনার টোটাল ইনকাম চাকরি হতে আয়ের মোট আয়। বুঝতে পারছেন? এখন ধরেন একজন ব্যক্তির, ধরে নেন একজন ব্যক্তির ষষ্ঠ তফসিলে আছে জানি, কিন্তু কত নম্বরে সেটা হচ্ছে হ্যাঁ 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 হ্যাঁ, আমার আগের টাইম মনে আছে, দাঁড়া একটু এখানে একটু, আমি তো গত ক্লাসে দেখাইছিলাম, এটা মনে হয় ছিল ষষ্ঠ তফসিলে যে, হ্যাঁ এই যে আমি পাইছি, এটা তো গত ক্লাসে আমি করাইছি, এই যে দেখাচ্ছি, আমি আমি শেয়ার দিচ্ছি, এই যে এটা, এই যে এটা দেখাইছিলাম না, করাইছিলাম না গতকালকে, যে এই যে 5 লক্ষ টাকা, ঠিক আছে, এটা আগে 4 লক্ষ টাকা ছিল, হ্যাঁ এটা 5 লক্ষ পরে হয়েছে। হ্যাঁ এই শীটটা ওই দিনই দিতাম, আমি আরেকটু কিছু করতেছি, তো একটু এক্সপান্ড করতেছি আসলে, এক্সপান্ড বলতে কি আরেকটু কিছু অ্যাড করতেছি, ওটাতে গতকালকে ছিল ভাড়া বেতন পর্যন্ত, এখন ভাড়াটাও অ্যাড করছি, হ্যাঁ আর্থিক খাতে আয় একটু যোগ করে আর কৃষি খাতে আমি এটা দিয়ে দিব আপনাকে, হ্যাঁ। আচ্ছা, যেটা করতে বলতেছিলাম, হ্যাঁ ধরেন, না না আমি বলি আপনার ওই কোশ্চেনটা একটু আরেকটু এক্সপান্ড করি। ধরেন এক ব্যক্তির আয় হলো 8 লাখ, হলে 3 ভাগের 1 ভাগ 24 লাখ, এক ব্যক্তির 24 লাখ টাকা আয় হলো ধরে নেন, হ্যাঁ 24 লক্ষ টাকা অনেক আয়। তাহলে এই যে 24 লক্ষ টাকা আয় হলো, এটা 3 ভাগের 1 ভাগ কত হয়, 8 লাখ হয় না? তখন এই যে 8 লাখ হচ্ছে 3 ভাগের 1 ভাগ, অথবা বলছে সর্বোচ্চ 5 লক্ষ, এখন আমারে বলেন কোনটা ছোট? দেখছেন, এখন কিন্তু আবার পরবর্তীতে কিন্তু এই 5 লাখ এই জায়গায় বাদ হয়ে যাবে এই 24 লাখ থেকে, তখন কিন্তু আর 8 লাখ বাদ হবে না। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এবার বলেন আর কোনো কোশ্চেন আছে কারো? না না, তাহলে ধরে নিতে সিটি কর্পোরেশনের ভিতরে। অবশ্য এই যে একটা ভালো কথা বলছেন, এই যে লেখা থাকে সাধারণত, হ্যাঁ এটা তো আমি নিজে উদাহরণ বানাইছি ছোট ছোট, হ্যাঁ এই জন্য উল্লেখ করি নাই, কিন্তু ম্যাথে আপনার উল্লেখ থাকে, হ্যাঁ ম্যাথে উল্লেখ থাকবে না এরকম নাই। এখন যদি না থাকে তারপরে ধরেন থাকলো না, তখন আপনি কারণ দিবেন। কারণটা কি? ধরেন কারণটা হচ্ছে এইরকম, যে ধরেন এজিউম, হ্যাঁ এজিউম দ্য ট্যাক্স পেয়ার, আমি ইংলিশে লিখতেছি আপনি বাংলায় লিখবেন, ট্যাক্স পেয়ার লোকেশন আন্ডার, যদি হয় আন্ডার সিটি কর্পোরেশন, ঠিক আছে, অথবা সিটি কর্পোরেশনের বাইরে হলে ইজ নট আন্ডার সিটি কর্পোরেশন, এরকম একটা ব্যাখ্যা লিখে দিবেন, ঠিক আছে, এবং ব্যাখ্যা অনুযায়ী আপনার ওই ট্যাক্সটা
নির্ধারিত হবে। যদি বলেন আন্ডার দ্য সিটি কর্পোরেশন, তাহলে আবার ন্যূনতম কর আসবে, ঠিক আছে, যে নয় 3000 আর 5000, যেটা ন্যূনতম কর হলো ওই স্থান অনুযায়ী 5000 টাকা, ঠিক আছে, এই জিনিসটা আসবে। এটা একটা ভালো কথা বলছেন। যদি ম্যাথে আপনার উল্লেখ করে দিবে, ঠিক আছে, এটা তো আমি নিজে বানাইছি, তো এই জন্য ধরেন এরকম এটা উল্লেখ করি নাই, হ্যাঁ, বলতে খেয়াল নাই আর কি, ঠিক আছে। তো এটা উল্লেখ যদি না থাকে তাহলে আপনি ব্যাখ্যা করে দিবেন। ব্যাখ্যা করে আপনি যাই দেন না কেন, ধরেন এই এই ম্যাথটাই আসছে ধরে নেন, হ্যাঁ, এখন আপনি হিমেল ভাই ধরে নিলেন যে সে সিটি কর্পোরেশনের বাইরে, আপনি 3000 টাকা করে উত্তর দিয়ে আসলেন। আর ধরেন হচ্ছে জনি ভাই সে কি করলো, সে আবার এক্সপ্লেনেশন দিল, আপনিও এক্সপ্লেনেশন দিচ্ছেন যেটা সিটি কর্পোরেশনের বাইরে এই কোনো গ্রামে, সেই জন্য 3000 দিচ্ছেন, এক্সপ্লেনেশন দিচ্ছেন। আবার জনি ভাই দিল যে না উনি হচ্ছে ঢাকা এবং চিটাগাং সিটি কর্পোরেশনের ভিতরে, দিয়ে সে 5000 দিল। আর খালেদা আপু আবার দিল আরেকটা এক্সপ্লেনেশন, যে উনি ধরে নেওয়া হলো যে উনি এই ঢাকা চিটাগাং সিটি কর্পোরেশন ছাড়া অন্য কোনো সিটি কর্পোরেশনের আন্ডারে, এবং সেই হিসাবে 4000 টাকা তার ন্যূনতম কর হিসাবে ধরে দেওয়া হলো। তিনোটা উত্তর তিন ধরনের হওয়ার পরও আপনার মেয়াদে পুরা মার্ক দিবে, যদি তারা সেটা উল্লেখ না করে, ঠিক আছে, তখন তাদের এটা মাথা ব্যথা হয়ে যায়, ঠিক আছে। এরকম হয় পরীক্ষাতেও কিন্তু, মানে ভুল এরকম হইতে পারে, খুব স্বাভাবিক। এই আপনারা যারা ভ্যাট ভ্যাট কনসালটেন্ট পরীক্ষা দিয়েছেন তারা জানেন, এবার ভ্যাট কনসালটেন্ট পরীক্ষা একটা প্রশ্ন দেয়ই নাই, ঠিক আছে। জনি ভাই এটা কি জানেন আপনি? থিওরি ভ্যাট কনসালটেন্টের যে রিটেন পরীক্ষা হয়েছে, হ্যাঁ, সেটাতে আমদানি রপ্তানির একটা প্রশ্ন দেয় নাই, পরে এটা বোর্ডে লিখে দিছে, প্রত্যেকটা ইয়েতে গিয়ে ইনস্ট্রাকশন দিয়ে প্রত্যেকটা ওই ক্লাসরুমের বোর্ডে লিখে দিছে। কথা বুঝতে পারছেন? হুম, আচ্ছা দেখেন, এরকম প্রশ্নে ভুল করতে পারে, হ্যাঁ, এটা খুব স্বাভাবিক। তো যাই হোক, যেটাই করুক না কেন, আপনি আপনি যেটাই, আপনি যদি এরকম কোনো কিছু স্পেসিফিক না বলা থাকে, হ্যাঁ, তখন আপনি ওটার ব্যাখ্যা দিয়ে ওইরকম ভাবে করে দিবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর ম্যাথটা আমি আমি আপনাদের হোমওয়ার্ক দিব, ঠিক আছে। 3 নম্বর ম্যাথটা আপনারা করবেন, ঠিক আছে। এটা তো দেওয়া আছে, ঠিক আছে। 3 নম্বরটা দেওয়া থাকার পরেও আপনি ঝামেলা হবে, এই জন্যই আমি দিচ্ছি, কারণ এটা নিয়ে যখন আপনি চেষ্টা করবেন আর নেক্সট ক্লাসে আমি আপনাদের বুঝাবো, ঠিক আছে। আনসার তো দেওয়া আছে, শীট দিছি না, আনসারও দেওয়া আছে, তারপরেও আপনারা একটু ঝামেলায় পড়বেন, এই ঝামেলা পড়ার জন্য আমি দিছি, হ্যাঁ, এটা করবেন। আচ্ছা এখন আমি একটু এমপিও, অনেকে মনে হচ্ছে এমপিও ভুক্ত বেসরকারি, সরকারি না, আমি বলি এমপিওর একটা স্যালারির একটা পোর্শন গভর্নমেন্ট দেয়, এমপিওর স্যালারির একটা পোর্শন গভর্নমেন্ট দেয়, একটা পার্ট দেয়, হ্যাঁ। ধরেন হচ্ছে 11,000 টাকা না কত হাজার টাকা আমি শুনছিলাম, যাই হোক এটা হচ্ছে তাদের এটা গভর্নমেন্ট দেয়, বাকিটা হচ্ছে ওরা স্কুলের ফান্ড থেকে নেয়, হ্যাঁ, বাকিটা ফান্ড থেকে নেয়, এটা হচ্ছে সরকারি না, এটা বেসরকারি, ঠিক আছে, মনে রাখবেন এটা সরকারি না, ঠিক আছে। আর এই কনফিউশনের জন্যই তো এই ম্যাথটা এই জন্যই আসছে, এটা করাইতে দিছি, ঠিক আছে। এই ম্যাথে আরেকটা ম্যাথ আছে। আচ্ছা আমি আপনাদেরকে এখন ভাড়া হতে আয়, এদের তো চাকরি গেল, হ্যাঁ, আমি আমার ইয়েতে চলে যাই। ভাড়া হতে আয়, ভাড়া জিনিসটা কি? হুম, ধরেন আপনার একটা অ্যাসেট আছে, হ্যাঁ, অ্যাসেটটা কি, মূলত এটার 95% বা 98% বা 9%ই হচ্ছে এটার, 98 থেকে 99% হচ্ছে আপনার কোনো ফ্ল্যাট আছে,
বা পুরা বাড়ি, ফ্ল্যাট বলতে একটা ফ্ল্যাট বোঝাচ্ছি বা দুইটা, আর ধরেন ফ্ল্যাট না, পুরা বাড়িটাই আপনার বা হচ্ছে আপনার ক্লায়েন্টের, ঠিক আছে? তো এই বাড়ি থেকে সে যে ভাড়াটা পায়, হ্যাঁ, বাড়ি থেকে সে যে ভাড়াটা পায় সেটা হচ্ছে ভাড়া হতে হয়। এছাড়া আরো কিছু থাকতে পারে, ধরেন হচ্ছে একটা গাড়ি থাকতে পারে, সেটা সেটা গাড়িটা ভাড়ায় দেয়, হ্যাঁ, এটাও হইতে পারে, ঠিক আছে? এটাও ভাড়া হতে আয় হইতে পারে, হ্যাঁ, গাড়ি ভাড়া। ধরেন নিয়ে গেল প্রতিদিনের জন্য 5,000 টাকা, হ্যাঁ, একটা মাইক্রো আছে তার, ধরে নেন, হ্যাঁ, এটা। তো যাই হোক, বলছে কোনো ব্যক্তির কোনো সম্পত্তির ভাড়া প্রদান হইতে অর্জিত মোট ভাড়া মূল্য হইতে এই অধ্যায়ে বর্ণিত সর্বমোট অনুমোদিত খরচ বাদ দিলে যাহা অবশিষ্ট থাকে তাহা সম্পত্তি হইতে উক্ত ব্যক্তির ভাড়া হইতে আয় হিসাবে গণনা হবে। অর্থাৎ বলছে যে অর্জিত ভাড়া হতে, সম্পত্তির ভাড়া থেকে, সম্পত্তি থেকে যে ভাড়াটা পাবে, অর্জিত হবে, অর্জন হবে, যেটা ইনকাম হবে, সেটা থেকে অনুমোদিত কিছু খরচ আছে। ধরেন খরচ তো অনেক ধরনের থাকতে পারে, বিল্ডিংটা রিপেয়ার করতে পারে, এটা একটা খরচ হতে পারে। তারপরে আপনার ধরেন হচ্ছে ইলেকট্রিসিটির কেবল হইতে পারে, নষ্ট হয়ে যেতে, হ্যাঁ, ইলেকট্রিসিটির কেবল হইতে পারে। এছাড়া আরো অনেক কিছু হইতে পারে, ঠিক আছে? কিন্তু সবগুলো অ্যালাইবল হবে না, অনুমোদন হবে না, ঠিক আছে? অনুমোদন কোনটা হবে এটা 38 ধারায় বলা আছে, এটা একটু পরে আমি আসতেছি, হ্যাঁ। এখন এই যে ভাড়া, এটার মধ্যে কিছু কিছু অ্যাড হবে না, এর মধ্যে হচ্ছে হোস্টেল, হোটেল, মোটেল, রিসোর্ট, এগুলো হচ্ছে আপনার ব্যবসা, কিন্তু তার এগুলো হচ্ছে ব্যবসা হতে আইব। ধরেন একজনের হোটেল আছে, হোটেল ব্যবসা করে বা রিসোর্টের ব্যবসা করে, সেটা কিন্তু তার, এই যেমন হচ্ছে মারমেড বা এগুলা কিন্তু সে ভাড়া হতে আয় দেখা না, এগুলো হচ্ছে তার ব্যবসা, ঠিক আছে? ভাড়ার ব্যবসার মধ্যে একটু পার্থক্য আছে। যেমন হোটেল, মোটেল, এটা জিনিসটা একই কিন্তু প্রায়, হোটেল মোটেল দুইটা জিনিস শুনতে একই লাগে, কাজও প্রায় একই, কিন্তু নাম দুইটা আলাদা। কিরকম? হোটেল বলা হচ্ছে যেটা সিটিতে থাকে, শহরে থাকে, সেটাকে বলা হচ্ছে হোটেল। আর মোটেল বলে হচ্ছে আপনার, ধরেন হচ্ছে একটা হাইওয়ে আছে, ধরেন ঢাকা থেকে সিলেট একটা হাইওয়ে, এখন এটা হচ্ছে ঢাকা, এটা DHK, আর এটা হচ্ছে সিলেট, এটা হচ্ছে সিলেট। এখন এই নির্জন একটা জায়গায়, এটা সাধারণত হয় কি, এগুলো হচ্ছে বিদেশে বিশেষ করে হয়, ঠিক আছে? এই বিশেষ করে আপনার অস্ট্রেলিয়াতে তো এক প্রদেশ থেকে আরেক প্রদেশে গেলে 2,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়, এরকমও আছে, হাজার হাজার। বোঝা যাচ্ছে না? নেট তো ফুলই আছে আমার, এই যে বুঝলাম না তো কিছু, কথা কি বোঝা যাচ্ছে না বলেন তো একজন? তাহলে তো মনে হয় সত্যি। আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, হোটেল আর মোটেলের মধ্যে পার্থক্য বুঝাচ্ছিলাম, সংক্ষেপে বুঝাই দিই। তো যে সব ধরেন এরকম হাজার হাজার কিলোমিটারের পার্থক্য হয়, হ্যাঁ, এক অঞ্চল থেকে আরেক অঞ্চল যাওয়া, তো নির্জন স্থানে ধরেন হচ্ছে এরকম ছোট ছোট হোটেল দিয়ে রাখে, তারা হচ্ছে কি, ধরেন হচ্ছে ড্রাইভ করে, ধরেন 400-500 কিলোমিটার ড্রাইভ করে তারা ক্লান্ত হয়, তারা চায় যে 5-6 ঘন্টা যদি ঘুমাইতে পারতো তাহলে ভালো হইতো, তখন এই সব সুবিধার জন্য এই মোটেলগুলো দেয়, এই মোটেলগুলা এই সুবিধাগুলোর জন্য দেয়। ওরা ওই জায়গায় 4 ঘন্টা 6 ঘন্টার জন্য কি করে, ভাড়া নেয়, ভাড়া নিয়ে হয়তো বা রেস্ট নেয়, ঘুমায় বা যাই করে, তারপরে আবার ড্রাইভ করে, ঠিক আছে? তো হোটেল আর মোটেল প্রায় কাছাকাছি, কিন্তু পার্থক্য হচ্ছে কোন জায়গায় আছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু পার্থক্য হয়ে যায়, হ্যাঁ। তো এই জন্য ভাড়াটাও বললাম একইভাবে, যে একইভাবে আপনি একটা ফ্ল্যাট ভাড়া দিলেন, আবার একটা হোটেল করে ভাড়া দিলেন, দুইটা কিন্তু এক না, ওইটা ব্যবসায়ী খাতে। কক্সবাজারে কিন্তু আপনার ফ্ল্যাটও ভাড়া নেওয়া যায়, আপনি 1 দিন 2 দিনের জন্য ফ্ল্যাটও ভাড়া নিতে পারবেন, ঠিক আছে? অনেকেই ফ্ল্যাটে থাকে, রান্না বান্না করে নিজেরাই খায় হয়ে যায়। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের মেইন জিনিস, ভাড়া হতে আয় কি, এই জিনিসটা বোঝানোর জন্য, ঠিক আছে?
এখন বলছে ভাড়া থেকে আপনি কিছু খরচ বাদ দিতে পারবেন, অনুমোদিত খরচ। এটা হলো ধারা 38-এ বলা আছে। হ্যাঁ, আমি এটা মেইন আইনটাতে চাই, তাহলে আপনাদের জন্য এটা অনেক সুবিধা হবে। আমি আইন দিয়ে পড়াইলে হয় কি আমারও ভালো লাগবো, আর আপনাদের জন্য আরেকটা সুবিধা হবে কি, আপনারা এটা সম্পর্কে অনেক কিছু মানে আইনে কি বলা আছে ওটার সহজ ভাষায় ব্যাখ্যা করে দেবো, আইনটাও দেখতে পারবেন। নেটে ঝামেলা করতেছে আসলে। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার নেটে তো ঝামেলা হচ্ছে অনেক, কিন্তু আমার তো নেটে ঝামেলা হচ্ছে, আইন দেখাতে পারতেছি না। আচ্ছা, যদি না দেখায় কি আর করা। যাই হোক, এই ধারা 38-এ যা আছে আমি আইনটা দেখাইতে চাইছিলাম, কিন্তু সামহাও আমি পারতেছি না, আমার নেটে এটা ঢুকতেছে না। হ্যাঁ, তো এই অনুমোদিত দেখেন, এর আগে আমি দেখাইছিলাম আপনাদের, এই যে একটা কথা ছিল যে অনুমোদিত, এই যে আমি এটা দিই, এটা এই যে অনুমোদিত খরচ, এই কথাটার অর্থ কি? অনুমোদিত খরচ, কিছু কিছু খরচ অনুমোদন করবে, কিছু কিছু করবে না। কোনগুলা করবে কোনগুলা করবে না এটা ধারা 38-এ আপনার আছে। হ্যাঁ, তো এইগুলো আমরা দেখি যে কোনগুলা অনুমোদন করবে কোনগুলা অনুমোদন করবে না। এর মধ্যে হচ্ছে অনুমোদন যেগুলা করবে সেগুলা দেখেন কি কি অনুমোদন করবে। এর মধ্যে 1 নম্বরে বলছে হচ্ছে বীমার প্রিমিয়াম। বীমার প্রিমিয়াম কি যে কোনো বীমার প্রিমিয়াম করবে তা না। আপনি যে বাড়িটার এগেনস্টে এটা করছেন, গৃহ সম্পত্তি, ধরেন আপনার একটা বাড়ি আছে, এখন এটার যেন ক্ষতি না হয়, এটা যেন ধ্বংসের ঝুঁকি থেকে আপনি বাঁচতে পারে, এটার বিপরীতে যদি বীমা করেন, এখন আপনি লাইফ ইন্স্যুরেন্স করে রাখছেন আপনার জীবন বীমার জন্য, অথবা আপনি আরেকটা করছেন হচ্ছে এই আপনার ব্যবসার জন্য অগ্নি বীমা করছেন বা অন্য কোনো বীমা করছেন, সেটা হবে না। আপনি যেটা থেকে আয় করেন সেই গৃহ সম্পত্তির বিপরীতে যদি বীমা করেন, বীমা করতে হবে। সেটার প্রিমিয়াম দিতে হয় না মান্থলি বা ইয়ারলি, সেই প্রিমিয়ামটা আপনি কি পাবেন, খরচ হিসাবে বাদ দিতে পারবেন, ডিডাক্ট করতে পারবেন, এই বিয়োজন করতে পারবেন। ধরেন আপনি 10 লাখ টাকা, বুঝি নাই। না না, গৃহ বীমা আলাদা আছেই। হ্যাঁ, গৃহ বীমা নামে আলাদা আছে। তো দেখেন একটা ওটার প্রিমিয়াম হিসাবে ধরেন 1 লাখ টাকা আপনি, 1 লাখ না, 10 লক্ষ টাকা আপনি 1 বছরে ভাড়া পান ধরে নেন। হ্যাঁ, এখন ওই গৃহর জন্য আপনি ঝুঁকির জন্য বীমা করাইছেন, এখন ওই বীমার প্রিমিয়াম দেন আপনি 50,000 টাকা 1 বছরে, তাহলে আপনি 9,50,000 টাকা আপনার আয় দেখাতে পারবেন। 10 লাখ টাকা আয় দেখাইলে বেশি আসতো না ট্যাক্স, এখন 9,50,000 টাকা আসছে, তাহলে আপনি বিমার থেকে। এরপরে হচ্ছে ঋণের সুদ। ঋণের সুদ জিনিসটা কি, আপনি যে গৃহ সম্পত্তি করছেন সেইটা কেনা অথবা তৈরির জন্য যদি লোন নেন ব্যাংক থেকে, লোন কিন্তু কয়েক ধরনের আছে আমরা জানি। পার্সোনাল লোন আছে, আছে না ভাই? পার্সোনাল লোন আছে, কার লোন আছে, আপনি গাড়ি কেনার জন্য কিনছেন। তারপরে হচ্ছে আপনি এই যে এই ফ্ল্যাটটা গৃহ নির্মাণের জন্য কিন্তু আপনি লোন নিতে পারবেন, ঠিক আছে? এটার একটা লোন আছে, হাউস লোন যেটাকে বলে। হ্যাঁ, এখন আপনি হাউস লোন, আপনি তো ব্যাংকই আপনার দিবে, ব্যাংকই আপনাকে কি প্রমাণ দিবে যে হাউস লোন নিছে। তো এই হাউস লোনের এগেনস্টে যদি আপনি কোনো কি সুদ প্রদান করেন, সুদের পরিমাণ কিন্তু এই যে হচ্ছে সুদটা কি আমি বলি, ধরেন হাউস লোন নিছেন আপনি 60 লাখ টাকা ধরে নেন, 60 lakhs, প্রতি মাসে আপনার 50,000 টাকা করে আপনার কি আসে, ইনস্টলমেন্ট আসে। এটা হচ্ছে ইনস্টলমেন্ট, INS, ইনস্ট। এই 50,000-এর মধ্যে আপনার হলো 4,000 টাকা ধরেন হচ্ছে সুদ, আর 46,000 টাকা মেইন, এটা ইন্টারেস্ট। তাহলে এই সুদ যে 4,000 টাকা দিলেন আপনি,
এই সুদের ঋণের যে সুদটা, এইটা আপনি এই 4,000 টাকা এটা মকুব পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারেস্টটা। তারপরে বলছে ট্যাক্স ফি। ট্যাক্স কি? বিভিন্ন ধরনের একটা বাসা যখন আপনি দিবেন, বিভিন্ন সিটি কর্পোরেশন ট্যাক্স আছে, হোল্ডিং ট্যাক্স আছে, হ্যাঁ, এগুলা আপনি বাদ দিতে পারবেন, এগুলাও বাদ দিতে পারবেন। এই যে একটা দেখেন গুরুত্বপূর্ণ, কিন্তু এটা একটু অনেক ভেজাল। হ্যাঁ, ভেজাল কিরকম আমি বলি, সুদেরটা। হ্যাঁ, এখন আপনি ভাড়ার জন্য লোন নিছেন 60 লাখ টাকা, প্রতি মাসে 50,000 টাকা ইনস্টলমেন্ট দিচ্ছেন, এর মধ্যে সুদ হচ্ছে 4,000 টাকা। কিন্তু এখন আপনি তো এটা দিবেন কিভাবে? বিয়োজন কখন হয়? আপনার যদি ভাড়া না থাকে, ভাড়া যদি না থাকে, আপনি কি ভাড়া থেকে বিয়োগ দেখাতে পারবেন কোনো কিছু? বলেন তো একজন। কোঅপারেট করেন, বলেন। ভাড়াই আপনার নাই, 0 টাকা, আপনি কি বিয়োগ বাদ দিতে পারবেন কিছু 4,000 টাকা? এটা কি সম্ভব? কি কথা শোনা যাচ্ছে না? বলেন তো একজন। বুঝি নাই। সম্ভব না। হ্যাঁ, এটা সম্ভব না। কিন্তু বাস্তবতা দেখেন, আপনি একটা 5 তলা বিল্ডিং করতেছেন, 5 তলা, ব্যাংকেতে লোন নিছেন 1 কোটি টাকা, ধরেন 1 কোটি বা 1.5 কোটি টাকা লোন নিছেন। 5 তলা বিল্ডিং তো আর এই লোনের যে কিস্তি পরের মাস থেকে শুরু হয়ে যাবে না? কিন্তু 5 তলা বিল্ডিং এ তো 1 তলা হবে না, পরের মাসে হবে। ফাউন্ডেশন আছে, তারপরে হচ্ছে প্রথমে হচ্ছে তো সয়েল পরীক্ষা, তারপরে হচ্ছে মাটি ফালানো, তারপরে হচ্ছে আপনার ফাউন্ডেশনের কমপ্লিট হলে তারপরে হচ্ছে 1 তলা, তারপরে 2 তলা, তারপরে আপনার ঢালাই, অনেক কিছু কাজ আছে। আপনার এটাতে কি, আপনি যদি 2 তলা করে ভাড়া দিতে চান, তাও কমপক্ষে অনেকে 6 মাস 1 বছর লেগে যায়। 5 তলা করলে 1 বছর 1.5 বছর লেগে যায়, হইতে পারে না? এটাই তো স্বাভাবিক। যেহেতু আপনি ইনকামই হচ্ছে না, আপনি কিন্তু খরচও দেখাতে পারতেছেন ইন্টারেস্ট। তো এইটাই বলছে যে আপনি যদি এরকম কোনো সমস্যায় পড়েন, তাহলে সেটা 3 বছর পর্যন্ত আপনি এটা নিতে পারবেন। মানে হচ্ছে 3 বছর, ধরেন একটা বাসা আপনি লোন নিছেন, ঠিক আছে, কিন্তু এখনো তৈরি করে পারেন নাই। 3 বছর পর্যন্ত আপনার সময় দিবে এই লোনটা, সুদটা অ্যাডজাস্ট করার। কিন্তু 3 বছর পরে আর পাবেন না। অর্থাৎ আপনি যদি ধরেন 4 বছরে কমপ্লিট করেন 5 তলা, তখন আর সুদটা আপনি বাদ দিতে পারবেন না। তখন আর সুদ, এই যে যেটা আমি 4,000 টাকা দিয়েছিলাম, এটা আর বাদ দিতে পারবেন না। এটার সময় হচ্ছে সর্বোচ্চ 3 বছর। ঠিক আছে? আচ্ছা, আরো কিছু বলছে যে রক্ষণাবেক্ষণ, এটা আমি আপনাদেরকে তো দেখাইছি যে এক কথায় প্রকাশ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আসবে 100%। কিভাবে আসবে? এক কথায় আসবে, অবজেক্টিভে আসবে, না প্রশ্নে আসবে, আমি জানি না, কিন্তু আসবে এটা। এটা ছাড়া আইটিপি পরীক্ষা অসম্পূর্ণ। যে গৃহ সম্পত্তি নির্মাণের ক্ষেত্রে আপনার কি রক্ষণাবেক্ষণ বাবদ কত টাকা, মেরামত রক্ষণাবেক্ষণ বাবদ কত পার্সেন্ট নেব? যারা হচ্ছে আবাসিক, আবাসিক মানে অবাণিজ্য, আবাসিক মানে অবাণিজ্য, তাদের 25%। আর যারা বাণিজ্যিক তারা হচ্ছে 30% পর্যন্ত সে কি পায়, মানে বাদ দিতে পারবে। এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি রক্ষণাবেক্ষণ, সার্ভিস চার্জ, হ্যাঁ, এই এই সম্পর্কিত বিষয়। ঠিক আছে? এটা একদম গদবাতা। এটা হচ্ছে আপনি ক্ষেত্র পাবেন, এই যে কৃষি হাতে আয়ের ক্ষেত্র পাবেন সহজ ভাষায়। হ্যাঁ, একজন কৃষক, সে তো আর হিসাব নিয়ে বসে রাখে নাই খাতা কলম নিয়ে, যে তার কত টাকা এই খরচ হচ্ছে, খাতা কলম নিয়ে বসে থাকে? সে বসে থাকে না। তার কাজ হচ্ছে কৃষি কাজ। সেই জন্য আপনার ট্যাক্স আইনে নিয়ম করছে, সে যে হবে সেটা 60% খরচ হিসাবে দেখাতে পারবে। মানে একজন কৃষক যদি 10 লক্ষ টাকা আয় করে, ধরে নেন 10 লক্ষ টাকা আয় করলো,
তাহলে সে এটার 60% মানে 6 লক্ষ টাকা সে এটার খরচ দেখাইতে পারবে। তার কোনো কিছু লাগবে না, কোনো কাগজপত্র, নাথিং। তারে ইনকাম ট্যাক্সের আইন অনুযায়ী তার এটা সুবিধা দেওয়া হয়েছে, সে 4 লক্ষ টাকা তার আয় দেখাবে, করযোগ্য আয়। কিন্তু যদিও সে 10 লাখ টাকা আয় হয়েছে, এটা হচ্ছে তার বীজ, তার সেচ, তার যাবতীয় কিছু হিসাবে, যেহেতু সে হিসাব রাখে না সেই জন্য এটা দিছে। তবে যদি কেউ হিসাব রাখে, যেমন অনেক আছে, হইতে পারে এরকম যে এডুকেটেড, হ্যাঁ, সে হচ্ছে আপনার ট্রাক্টর সে কিনছে, ব্যাংক লোন নিয়ে কিনছে, সে এটার খরচ কিন্তু দেখাইতে পারে। যদি এরকম কেউ করে সেটা করতে পারে। কিন্তু যারা সাধারণত রাখে না ম্যাক্সিমামই, তো যারা রাখে না তারা 60% এটা দেখাতে পারে। ঠিক আছে, এটাও অবজেক্টিভ আকারে আসতে পারবে যে কৃষি খাতে কত পর্যন্ত অনুমোদিত খরচ। হ্যাঁ, তো এটা হচ্ছে গৃহ সম্পত্তি খাতে, কারণ হচ্ছে তার রক্ষণাবেক্ষণ কাজে রং করতে পারে, হইতে পারে বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে, এইসব কাজের জন্য সে 40% কি 30% হচ্ছে বাণিজ্যিক, আর যদি আবাসিক কাজে ইউজ হয় তাহলে 25% সে কি করতে পারবে, সে বাদ দিতে পারবে। তারপর হচ্ছে আংশিক ভাড়া। আংশিক ভাড়া কি? ধরেন এরকম হইতে পারে, ধরেন আপনি 5 তলা একটা বিল্ডিং, হ্যাঁ, 5 তলা বিল্ডিং, 5 তলা, 5 তলার মধ্যে মালিক হলো 2 তলায় থাকে পুরা ইউনিটটা নিয়ে, বাকি 8, ধরেন 5 তলার প্রত্যেকটাতে 2টা করে, তার মানে 10টা ইউনিট। তো 10টা ইউনিটের মধ্যে 2টা ইউনিটের মালিকই থাকে, আর বাকি 8টা ভাড়া দিছে, হয় না? তো এই ক্ষেত্রে যদি কোনো খরচ থাকে, সেটা 8টার উপরে চার্জ হবে, 2টারটা চার্জ হবে না। যেহেতু উনি থাকে, সেই 2টারটা চার্জ হবে না। এটা ম্যাথ করতে গেলে আমরা বুঝাবো, সমস্যা নেই, এখন যদি না বুঝেন। আর এই যে আপনার 25% ধরা হয়, ঠিক আছে, এগুলা অ্যাকচুয়ালি আপনার ওই ছোটখাটো মেরামত ক্ষেত্রে, হ্যাঁ, কোনো মূলধনী খরচ আসবে না। মূলধনী খরচ, হ্যাঁ, মূলধনী খরচ কি? মূলধনী খরচ হচ্ছে বড় ধরনের খরচ। মূলধনী খরচের আমি 2টা উদাহরণ দিই। এগুলা কিন্তু আপনার মূলধনী খরচ কোন অনুমোদন হবে না। মূলধনী খরচ হচ্ছে, ধরেন আপনি 5 তলা বিল্ডিং করছেন, এটা মোজাইক করছেন, মোজাইক তো বুঝেন, মোজাইক করছেন। এখন 3-4 বছর পরে আপনার কি হয়েছে, মনে হয়েছে যে এটারে তো একটু টাইলস করলে ভালো হইতো, টাইলস করছেন, এটারে বলা হচ্ছে মূলধনী খরচ। বা আপনি 10 তলার পারমিশন নিয়ে রাখছেন, যে 10 তলা পর্যন্ত আপনি করতে পারবেন। এখন 5 তলা পর্যন্ত করছেন, এরপরে চিন্তা করলেন না আপনি একদম পুরো 10 তলাই করবেন, 10 তলা করেও ফেলেন। এখন 10 তলায় গিয়ে 5 তলার উপরে কেউ আর থাকতে চায় না, তা আপনি একটা লিফট বসাইলেন। এই যে লিফট বসাইলেন, এটাও কিন্তু আপনার এই ক্যাপিটাল মূলধনী খরচ, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এই টাইলসও ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ঠিক আছে। তো এগুলা আপনার অনুমোদিত খরচ হবে না, এগুলা অনুমোদনযুক্ত খরচ হবে না। এই খরচগুলো আপনি আপনার যে ধরেন 1 বছরে 10 লাখ টাকা এই হলো আয় হলো, এখন আপনি 10 লাখ টাকা দিয়ে একটা কিনা ফেলছেন, কি জানি বলে, একটা লিফট কিনছেন, আপনি এটা বাদ দিতে পারবেন না। বা হচ্ছে টাইলস লাগাইলেছেন আপনি 4 লক্ষ টাকার, এটা আপনি বাদ দিতে পারবেন না, ঠিক আছে। এগুলা ম্যাথ করতে গেলে আমরা আরো ক্লিয়ার হবো, এখন আমি তাও আপনাদের আলোচনা করলাম। যাই হোক, আজকে এই পর্যন্ত থাকুক, কারণ এখন যদি আমি ম্যাথে যাই তাহলে আবার আপনারা একটু অধৈর্য হয়ে যাবেন। আমি চাচ্ছি ক্লাস বেশি হোক, সমস্যা নাই, আমরা ধীরে ধীরে আগাই। নেক্সট ক্লাসে আমরা ভাড়া হতে যে একজন ব্যক্তির ভাড়া হতে যে ইনকাম আছে সেটার কিভাবে করতে হয়, হ্যাঁ, নিয়ম আমি আবারও বলি। আমি ইয়েতে যাই, একটু আগেরটায় যাই। আমাদের যে এই যে আমাদের যে ফর্মুলা, এটা ঠিক থাকবে। মোট আয় পরিগণনা, এখন ভাড়ার ক্ষেত্রে হলো ভাড়ার পরিগণনা করুন, ভাড়ার যে নিয়ম আছে, ভাড়া যদি 10 লাখ টাকা হয়,
এটার 25% আমরা যদি পাই 25% বাদ দিব। যদি কোনো এই হোল্ডিং ট্যাক্স দিতে হয় সেটা আমরা বাদ দিব, ঠিক আছে। তো আমরা ওই ধরনের বাদ যা যা দেওয়ার সেটা বাদ দিব, বাদ দিয়ে আয় গণনা করব, এবং আয় গণনার পরে বাকি সব কিছু হুবহু এক। স্ল্যাব রেটে ফেলাবো, পুরুষ না মহিলা, 65 বছর নাকি প্রতিবন্ধী নাকি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, ওই অনুযায়ী স্ল্যাব রেটে ফেলাবো। তার বিনিয়োগ কী কী দেখবো, বিনিয়োগ অনুযায়ী কীভাবে কর রেয়াত নেওয়া যায় সেটা ঠিক থাকবে। এবং তারপর হচ্ছে আপনার আমরা প্রদেয় কর বের করব। প্রদেয় করের ক্ষেত্রে আরেকটা উদ্দেশ্য দেওয়া হচ্ছিল, সেটা হচ্ছে উৎসে কর্তন। হ্যাঁ, এটা আরেকটা হয়ে গেছে, এটা আমি অ্যাড করে দিব। মানে উৎসে কর্তন যদি থাকে সেটাও বাদ যাবে। হ্যাঁ, যাই হোক, তো এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে করেন, আর না হলে নেক্সট ক্লাসে দেখা হবে, ঠিক আছে। আশা করি মানে বেতনেরটা পারবেন। হ্যাঁ, না পরীক্ষা একবারই হবে। হ্যাঁ, শুধু একটা পরীক্ষা হবে। এখন এমসিকিউ আসবে কিনা, হ্যাঁ অবশ্যই আসতে পারে এমসিকিউ। আপনারা প্রশ্ন করতে পারে যে এই গৃহ সম্পত্তি খাতে আয় আবাসিকের ক্ষেত্রে কত পার্সেন্ট, মেরামত ও রক্ষণাবেক্ষণ খাতে কত পার্সেন্ট হলে অনুমোদিত খরচ দিতে পারে। হ্যাঁ, 20%, 25%, 30%, অবজেক্টিভ এভাবে আসতে পারে। 10 মার্কের থাকতে পারে, এর আগেও ছিল, আসছে। একবার তো 25 মার্কে 100%, 100-র মধ্যে 25 মার্কের আপনার অবজেক্টিভ চলে আসছে, ঠিক আছে। আমি প্রথম ক্লাসে মনে হয় এটা দেখাইছিলাম, ঠিক আছে। এরকম হইতেই পারে, 10 মার্ক থাকবে, খুব গুরুত্বপূর্ণ। আমার এটাতেও কিন্তু অবজেক্টিভ আছে, কত নম্বরে আমি জানি না, একটু দেখা নেই। না, সিলেবাস অনুযায়ী কিচ্ছু বলা নাই। সিলেবাস শুধু আপনার বলে দিছে যে আপনি ইনকাম ট্যাক্স, আয়কর থেকে এত মার্ক, ইনকাম ট্যাক্স থাকবে, তারপর হচ্ছে আপনার হিসাব বিজ্ঞান থাকবে, তারপর হচ্ছে আপনার থাকবে, এই কি জানি বলে, এই দান কর থাকবে, হ্যাঁ, উৎসে কর্তন থাকবে। এগুলা এইভাবে বলা আছে, কিন্তু আপনার ডাইরেক্ট যে বলা যে অবজেক্টিভ এত বা ওইটা অত, ওইটা আসবে না। অবজেক্টিভ আকারে আসতে পারে, এক কথায় প্রকাশ আসতে পারে, ঠিক আছে। ওইটা হচ্ছে ওইটা আপনি করতে পারবেন না, মেজার করতে পারবেন না, ঠিক আছে। ইভেন তো অবজেক্টিভ আসছিল, কি জানি বলে আপনাকে, এই অ্যাকাউন্টিং এ অবজেক্টিভ আসছিল একবার। হ্যাঁ, অ্যাকাউন্টিং এ অবজেক্টিভ কিন্তু আসছিল। ইভেন আমি যে আপনাকে 1.1, 1.2 যেটা দিছি, আমি দেখাই আপনাকে, আমি আপনাদের যে শেয়ার করছি না, আমি দেখাই এটা, এই যে এই ফাইলটা, এমসিকিউ কিন্তু আছে, আছে না, দেখছেন সবাই, এমসিকিউ কিন্তু আছে। তো এই এমসিকিউ থাকতে পারে, এমসিকিউ দিয়ে দিতে পারে, আপনার সমস্যা কি, দিয়ে দিলে আয় বর্ষকে কত মাস সেটা লিখবেন, ঠিক আছে। তারপর হচ্ছে কোনো শিল্প প্রতিষ্ঠানকে কার্য আরম্ভ করিবার কত দিনের মধ্যে নির্ধারিত ফর্ম প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের নিকট আবেদন করতে হয়, 60 দিনের মধ্যে, ঠিক আছে। তারপরে বিভিন্ন ধারা আপনার জিজ্ঞেস করতে পারে, যেমন অগ্রিম কর, এটা খুবই ইম্পর্টেন্ট, অগ্রিম কর কত ধারায় আছে। হ্যাঁ, এটা আছে হচ্ছে আপনার 100 কত 54 ধারা। তো এরকম করতে পারে, এগুলা আসতে পারে, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অবজেক্টিভ আসতে পারে, অবজেক্টিভ আসার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, 5 মার্ক বা 10 মার্ক, এটা হচ্ছে যে পরীক্ষা প্রশ্ন করবে তার উপরে ডিপেন্ড করে, বুঝছেন, যে কত মার্কে সে এটা দিবে। এটা পুরোপুরি 100% তার উপরে। আর কোনো কোশ্চেন আছে কারো? কারো কোনো কোশ্চেন আছে? আর তাহলে এই পর্যন্তই। আর হচ্ছে আমি কিন্তু একটা ম্যাথেরই দিব, মডেল টেস্ট একটা হবে। হ্যাঁ, একটা ম্যাথ দিব, এই ম্যাথটা কিন্তু অবশ্যই করবেন। আপনারা করলে কি হবে, এখন থেকে যদি অল্প অল্প, বেশি তো আর পড়াচ্ছি না, 1.5 ঘন্টা পড়াচ্ছি সপ্তাহে 2 দিন। আর হচ্ছে আপনাদের এই পরীক্ষাও নিচ্ছি ছোট ছোট। হ্যাঁ, এই গত ইয়েতে 6টা হলো অবজেক্টিভ আকারে, আপনারা পড়ছেন কিনা, হ্যাঁ আমি যেটা বলছি সেটার জন্য একটা পরীক্ষামূলক করে দিছি।
তো নেক্সট ক্লাসে একটা হয়তো বা নেক্সট কালকে বা পরশুদিন আমি একটা ছোট একটা ম্যাথ দিয়ে দেবো, ওই ম্যাথটা একটু করার চেষ্টা করবেন, ঠিক আছে? যা করাইছি ওটার ভিত্তিতে দিব, নতুন কোনো কিছু দিব না। আর 3 নম্বর আমি যে ইটা দিছি 3 নম্বরটা কিন্তু করাই না, ওটা আপনারা করবেন, হ্যাঁ? ওইটা আমি নেক্সট ক্লাসে আমি করাই দিব, ঠিক আছে? আর ভাড়া হতে আয় নেক্সট ক্লাসেও করাবো। নেক্সট ক্লাসে আপনারা অনেক দূর আগায় যাবেন আরো, বিশেষ করে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে দুইটা আপনার বেতন খাতে এবং ভাড়া, এই দুইটাই শেষ হয়ে যাবে। হ্যাঁ, তারপরেও করাবো, আরো হার্ড লেভেলে আস্তে আস্তে যাব, ঠিক আছে? তো ভালো থাকেন। আর যদি কোনো কোশ্চেন থাকে আমারে পরবর্তী সময়ে করতে পারেন, ঠিক আছে? সমস্যা নাই।